হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা গ্রুপ 15-এর নাইট্রোজেন ঘটিত কিছু যৌগ সম্পর্কে আলোচনা করব। তো আমরা এর আগের দুটো ভিডিওতে বেশ কিছু বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছি। তো এখানে আমরা নাইট্রোজেন ঘটিত কিছু যৌগ যেমন নাইট্রোজেন, অ্যামোনিয়া এবং নাইট্রোজেনের বিভিন্ন রকম অক্সাইড যেমন NO2, N2O4 এরকম কতগুলো অক্সাইড এবং অবশেষে নাইট্রিক অ্যাসিড সম্পর্কে আমরা আলোচনা করব। তো নাইট্রোজেনের এই যৌগগুলো সম্পর্কে ডিসকাশন শেষ হলে বা আলোচনা শেষ হলে আমরা ফসফরাস সম্পর্কে আলোচনা করব এবং ফসফরাস সম্পর্কে আলোচনা করলেই আমাদের মোটামুটি গ্রুপ 15টা শেষ হবে। তারপরে আমরা গ্রুপ 16, 17 এবং 18 পরপর পড়ব। ঠিক আছে, বেশ। তো এখানে প্রথমেই দেখো, নাইট্রোজেন ঘটিত কিছু যৌগতে যে হেডিংটা আমার করা রয়েছে সেটা হচ্ছে ডাই নাইট্রোজেন অর্থাৎ N2, অর্থাৎ N2 অণুর কথা বলা রয়েছে। আমরা প্রত্যেকে জানি যে N2-র গঠন হচ্ছে এরকম, নাইট্রোজেনের সাথে নাইট্রোজেন কি থাকে, ট্রিপল বন্ড থাকে। নাইট্রোজেনের সাথে নাইট্রোজেন থাকে ট্রিপল বন্ড। এর বন্ড অর্ডার হচ্ছে 3 এবং এখানে একটা সিগমা বন্ড এবং দুটো পাই বন্ড অবস্থিত। আচ্ছা, তো প্রথমেই আমরা দেখে নেব যে এই নাইট্রোজেন বা ডাইনাইট্রোজেন অণু কী করে প্রস্তুত করা হয়। প্রথম মেথডটা কি, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে সোডিয়াম নাইট্রাইটকে যোগ করা হয়। ঠিক আছে, তো NaNO2 মানে হচ্ছে সোডিয়াম নাইট্রাইট। যদি NO3 হতো তাহলে নাইট্রেট হতো। তো এখানে আমার অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে সোডিয়াম নাইট্রেটকে যোগ করা হয়। দুটোকে যোগ করলে এখানে জাস্ট প্রথমে আমার যে বিক্রিয়াটা ঘটে সেটা হচ্ছে আয়ন এক্সচেঞ্জ রিয়েকশন ঘটে, অর্থাৎ NH4-এর সাথে NO2 যুক্ত হয় এবং N-এর সাথে Cl যুক্ত হয়। আমার তৈরি হয় এরকম NH4NO2 প্লাস হচ্ছে NaCl। এখন ব্যাপার হচ্ছে আমি এখানে নাইট্রোজেন কি করে পাবো। এই যে NH4NO2টা পেলাম, এখানে হালকা হিট দিলেই আমার এখান থেকে নাইট্রোজেন বেরিয়ে আসে এবং আমার এখান থেকে জল উৎপন্ন হয়। তাহলে আমি এখানে কি পেলাম, আলটিমেট আমি নাইট্রোজেন পেলাম যেটা আমার এখানে লেখা রয়েছে, আমি 2 অণু জল পেলাম যেটা আমার এখানে লেখা রয়েছে, আর এই যে NaClটা আগেই তৈরি হলো সেই NaClটাও আমার এখানে লেখা রয়েছে। তাহলে ওভারঅল আমি রিয়েকশনটাকে হয় আমি NH4NO2 প্লাস NaCl রেখে তার পরের স্টেপে আমি হিট দিয়ে নাইট্রোজেন আর জল উৎপন্ন করতে পারি, না হলে আমি ওভারঅল রিয়েকশনটাকে আমি এরকমভাবে লিখেও ফেলতে পারি যে আমার NH4Cl আর NaNO2 যদি আমরা মিক্সিং ঘটাই তাহলে আমার নাইট্রোজেন উৎপন্ন হবে, 2 অণু জল উৎপন্ন হবে আর আমার উৎপন্ন হবে NaCl। তাহলে প্রথম স্টেপটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, 2 নম্বর স্টেপটাতে দেখো, ওই যে আমরা অ্যামোনিয়াম নাইট্রাইট পেলাম NH4 আর NO2 মিলে, সেই অ্যামোনিয়াম নাইট্রাইটকে যে হিট দিলে আমার নাইট্রোজেন আর 2 অণু জল উৎপন্ন হবে সেটা এখানে আমার লেখা রয়েছে। আচ্ছা, তাহলে অ্যামোনিয়াম নাইট্রেটকে যখন আমরা হিট দেবো তখন এখান থেকে জল তো বেরোবে, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। এখানকার রিয়েকশানগুলোর একটা রুলস আছে বা নিয়ম আছে, তোমরা একটা কাজ করবে তাহলে পরীক্ষাতে কখনো ভুল হবে না। এই হাইড্রোজেন আর অক্সিজেনটার দিকে তাকাবে, দিয়ে দেখবে ম্যাক্সিমাম কত অণু জল আমরা এখান থেকে বার করতে পারি। দেখো, 4টে হাইড্রোজেন পরমাণু আর 2টো অক্সিজেন থেকে আমরা ম্যাক্সিমাম ক অণু জল বের করতে পারি, 2 অণু জল বের করতে পারি। সেই 2 অণু জলকে এখানে আমরা লিখেছি, আর এই N আর N মিলে কি তৈরি হবে, N2। আমার রিয়েকশন কমপ্লিট। পরেরটাতে চলে আসছি অ্যামোনিয়াম ডাইক্রোমেট। তোমরা K2Cr2O7-এর নাম শুনেছো, পটাশিয়াম ডাইক্রোমেট। তো এখানে অ্যামোনিয়াম আয়ন দেওয়া আছে পটাশিয়াম আয়নের জায়গায়, তার জন্য এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম ডাইক্রোমেট। কী করা আছে, হিট দেওয়া আছে, মানে জল বের করতে হবে। তাহলে আমরা সেই একই জিনিস হাইড্রোজেন আর অক্সিজেনের দিকে তাকাবো। তাহলে আমার এখানে 8টা হাইড্রোজেন পরমাণু আছে আর 7টা অক্সিজেন পরমাণু আছে। তাহলে 8টা হাইড্রোজেন পরমাণু দ্বারা আমার ম্যাক্সিমাম 4 অণু জল তৈরি হবে, অর্থাৎ এই 4 অণু জলে আমার 4টা অক্সিজেন পরমাণু ব্যবহার হলো, তার মানে আমার 3টে অক্সিজেন পরমাণু এখনও আমার বাকি থেকে গেল। তাহলে 4টে জলের অণু আমি এখানে লিখে ফেলেছি। আর কি, আবার দেখো N, তার আবার হোল 2 করা আছে, তার মানে আমার এখানে N2 উৎপন্ন হয়ে গেল। আর কি পড়ে আছে, আমার Cr2টা পড়ে আছে, আর এখানে 3খানা অক্সিজেন পরমাণু পড়ে আছে, তার মানে আমার এখানে বাকি এক্সট্রা যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে Cr2O3 ক্রোমিক অক্সাইড, যার কালার হচ্ছে সবুজ কালার। তাহলে আমার এখানে যেটা উৎপন্ন হলো, অ্যামোনিয়াম ডাইক্রোমেটকে যদি আমি হিট দিয়ে দিই তাহলে আমার এখান থেকে N2 উৎপন্ন হবে, আমার 4 অণু জল উৎপন্ন হবে আর Cr2O3 আমার উৎপন্ন হবে। নেক্সট হচ্ছে সোডিয়াম অ্যাজাইড থেকে, সোডিয়াম অ্যাজাইডটাকে আমি এখানে কি করব, হিট দেবো। তো এখানে দেখো, লক্ষ্য করে ধরো NaN3 নিয়েছি, NaN3-র নাম হচ্ছে আমার সোডিয়াম অ্যাজাইড, কোনো অসুবিধা নেই, হিট দেবো। হিট দিলে এই N3 থেকে আমার এখানে কি বেরিয়ে যাবে, নাইট্রোজেন বের হয়ে আসবে। আচ্ছা, তাহলে আমি এখান থেকে কি করলাম, নাইট্রোজেনকে বার করলাম। আচ্ছা, প্রথমে ধরো ব্যালেন্সটা আমার করা নেই, এরকম আমরা লিখলাম। তাহলে তোমরাই বলো N3 থেকে আমি N2 কী করে বানাবো। ঠিক আছে, তাহলে আমাকে 3 আর 2 লসাগু করতে হবে। 3 আর 2 লসাগু হচ্ছে 6। তাহলে 3 আর 2 লসাগু যখন 6 হলো, তাহলে আমি এখানটাতে 2 বসিয়ে দিলাম, তাহলে 2 3-এ 6 হয়ে গেল। আর ডান দিকটাতে আমি 3 বসিয়ে দিলাম, তাহলে 3 2-এ 6 হয়ে গেল। ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা 2N3টাকে 3N2-তে কনভার্ট করলাম।
আচ্ছা, ব্যালেন্সটা হয়ে গেল। আর এই যে বাঁ দিকে 2Na হলো, তাহলে আমাকে এখানে ডান দিকে 2 বসাতে হচ্ছে, ব্যাস কমপ্লিট রিয়েকশানটা। পরেরটাতে লক্ষ্য করে দেখো যে আমার এখানে N3 করা আছে, তার মানে 3 দুগুণে 6টা নাইট্রোজেন পরমাণু আমি পেয়ে যাচ্ছি। তাহলে N3টাকে আমি 3N2তে কনভার্ট করে দিলাম, তাহলে আমার নাইট্রোজেনটা কভার হয়ে গেল। আর বেরিয়ামটা যেমন আছে আমি তেমন লিখে দিলাম। তাহলে আমি সোডিয়াম অ্যাজাইড, বেরিয়াম অ্যাজাইড, অ্যামোনিয়াম নাইট্রাইট এবং অ্যামোনিয়াম ডাইক্রোমেট এই 4টে পদার্থকে হিট করলে আমরা কোন গ্যাস পাবো, নাইট্রোজেন গ্যাস পাবো। এটাকে আমরা মুখস্থ রাখবো, পরীক্ষাতে বারবার প্রশ্ন আসে কোন কোন পদার্থকে উত্তপ্ত করলে নাইট্রোজেন গ্যাস পাওয়া যায়, লেখো। তোমরা এই 4টে নাম অন্তত পক্ষে মনে রাখবে, যে এই 4টে পদার্থকে যদি আমরা হিট দিই তাহলে আমি এখান থেকে কি পাবো, নাইট্রোজেন আমরা পাবো। বেশ, এখন ব্যাপার হচ্ছে যে এটার অ্যাজাইড কেন নাম হলো। এখানে লক্ষ্য করে দেখো, যদি আমরা এর অক্সিডেশন স্টেট করি, আমরা প্রথমে তো ক্যাটায়নিক পার্টটাকে লিখি, তাহলে আমরা Na+1 করলাম, আর N3 জন্য আমরা -1 করলাম। তাহলে 3টে নাইট্রোজেন পরমাণুর জন্য তাহলে এই অণুটা হয়ে গেল আমার N3-। এর অক্সিডেশন স্টেট কত হবে বা জারণ স্তর কত হবে, -1/3। কেন -1/3 হলো, কারণ 3টে নাইট্রোজেন পরমাণুর জন্য -1, তাহলে একটার জন্য কত হবে, -1/3 হবে। তাহলে এর অক্সিডেশন স্টেট অফ নাইট্রোজেন অ্যাটম আমরা বলতেই পারি -1/3। এটা আমরা এখানে লিখতেই পারি, ঠিক আছে। আর কি, এই যে N3 ওপরে মাইনাস, ঠিক আছে, এটাকে আমাদের বলা হয়ে থাকে অ্যাজাইড। এটাকে আমরা খুব ভালো করে খেয়াল রাখবো, এটাকে বলা হয় অ্যাজাইড। আর যদি নাইট্রোজেন একটা পরমাণুর মাথাতেই যদি 3- চার্জ থাকে, তাহলে সেটাকে আমরা বলবো নাইট্রাইড। এই নাইট্রাইড কখন উৎপন্ন হয়, যখন ধাতুর সাথে নাইট্রোজেন বিক্রিয়া করে তখন জেনারেলি নাইট্রাইড উৎপন্ন হয়। আবার কখনো কখনো এই যে সোডিয়াম অ্যাজাইড, বেরিয়াম অ্যাজাইড, এরকম অ্যাজাইডও উৎপন্ন হয়। তো প্রথমটার ক্ষেত্রে মানে নাইট্রাইডের ক্ষেত্রে নাইট্রোজেনের চার্জ হচ্ছে -3, মানে যোজ্যতা 3। আর এখানে দ্বিতীয়টার ক্ষেত্রে N3- ক্ষেত্রে যে অ্যাজাইডটা আমার ফর্মেশন হয়েছে, সেই অ্যাজাইডটার ক্ষেত্রে নাইট্রোজেনের জারণ স্তর কত হচ্ছে, -1/3। বেশ, আর প্যারালেলি আমরা কি জেনে রাখবো, যে যদি আমার NO3- আয়ন থাকে, তাহলে আমার যেটা হবে সেটা হচ্ছে আমার নাইট্রেট আয়ন। NO3- ক্ষেত্রে আমি এখানে লিখবো নাইট্রেট আয়ন। NO2 এর ক্ষেত্রে আমি বলবো নাইট্রাইট। আর N মাথাতে 3- এটাকে আমি বলবো নাইট্রাইড। আর N3 মাথাতে একটা মাইনাস হলে আমি সেটাকে বলবো অ্যাজাইড। অর্থাৎ এখানে এটাকেও লিখে রেখে দিচ্ছি যে আমার N3 ওপরে যদি আবার মাইনাস হয়, তাহলে আমি এটাকে বলবো অ্যাজাইড। এই 4টে জিনিস খুব ভালো করে খেয়াল রাখবে, কারণ এগুলো বারবার গুলিয়ে যায়, একই রকম টাইপের জিনিস বলে গুলিয়ে যায়, ঠিক আছে। তো খুব ভালো করে খেয়াল রাখবে, যাতে পরবর্তীতে এইটা নিয়ে কোনো প্রবলেম আমার না হয়। নামগুলোকে অন্তত জানো আমি ঠিকঠাকভাবে চিনতে পারি। তো নাইট্রোজেনের আমাদের প্রিপারেশনটা কমপ্লিট হয়ে গেল। এইভাবে আমরা নাইট্রোজেন উৎপন্ন করতে পারি, এটা নিয়ে কোনো প্রবলেম আশা করি নেই। নেক্সট হচ্ছে নাইট্রোজেনের ধর্ম। নাইট্রোজেনের বন্ড অর্ডার হচ্ছে 3, ঠিক আছে। ক্লাস 11-এ দেখবে কেমিক্যাল বন্ডিংয়ে বন্ড অর্ডার পার্টটা ছিল, তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেনের বন্ড অর্ডারের ভ্যালু কত, 3। নাইট্রোজেনের বন্ড অর্ডার 3 মানে নাইট্রোজেন কী বন্ড করতে পারবে, ট্রিপল বন্ড করতে পারবে। নাইট্রোজেন যেহেতু ট্রিপল বন্ড করছে, একটা সিগমা এবং 2 পাই, তাই এই বন্ধনটা খুব শক্তিশালী হয়। বন্ধনটা খুব শক্তিশালী হওয়ায় এই বন্ধনটাকে ব্রেক করতে বা ভাঙতে বাইরে থেকে প্রচুর পরিমাণ শক্তি লাগবে। তাই এই বিয়োজন শক্তির মান, বন্ধন বিয়োজন শক্তির মান খুব বেশি হয়। তাই সাধারণ উষ্ণতায় দেখা যায় যে এই নাইট্রোজেন কোনো রকম বিক্রিয়া করতে চায় না এবং এটা নিষ্ক্রিয় প্রকৃতির হয়। কেন নিষ্ক্রিয় প্রকৃতির হয়, কারণ বন্ধনটা খুব শক্তিশালী হওয়ার জন্য এই বন্ধনটাকে চট করে ভাঙা যায় না। বন্ধনটাকে ভাঙার জন্য প্রচুর শক্তি দিতে হয়। তাই জেনারেলি সাধারণ উষ্ণতাতে নাইট্রোজেন কোনো রকম বিক্রিয়া করতে চায় না। প্যারালেলি নাইট্রোজেনের আয়নাইজেশন শক্তির মান খুব বেশি, তড়িৎ ঋণাত্মকতার মান খুব বেশি। আর কি, নাইট্রোজেনের আকার ছোট এবং ডি অরবিটালও থাকে না। এইগুলো হচ্ছে প্যারালেলি ওর আদার্স যে সমস্ত বৈশিষ্ট্য সেইগুলো। আর কি দেখলাম, নাইট্রোজেন সাধারণ উষ্ণতাতে কোনো বিক্রিয়া করতে চায় না। তাহলে তোমরা যদি ভাবো যে আমরা নাইট্রোজেন থেকে বিক্রিয়া করব, অর্থাৎ নাইট্রোজেনটাকে পাট করে ভাঙবো, তাহলে আমাদেরকে কী করতে হবে, নাইট্রোজেনটাকে হিট দিতে হবে। হিট দিয়ে আমাকে বিক্রিয়াগুলো ঘটাতে হবে। তাহলে আমরা দেখে নেবো এবার রাসায়নিক ধর্মতে যে নাইট্রোজেন কার কার সাথে বিক্রিয়া করতে পারে। সব থেকে প্রথমেই হচ্ছে ধাতুর সাথে বিক্রিয়া, ঠিক আছে। তো এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ধাতুর সাথে যখন নাইট্রোজেন যুক্ত হয়, তখন জেনারেলি নাইট্রোজেন কি উৎপন্ন করে, ধাতব নাইট্রাইড উৎপন্ন করে। নাইট্রোজেন উৎপন্ন করে ধাতব নাইট্রাইড, যেটা আবার পরবর্তীকালে বিশ্লেষিত হয়ে অ্যামোনিয়া গ্যাস এবং হাইড্রোক্সাইড উৎপন্ন করে। তো আমরা এবার দেখব যে ধাতুর সাথে কীভাবে কী বিক্রিয়া করতে পারে, সেই পোর্শনগুলো আমরা এবার ডিসকাশন করব। ধরো আমি লিথিয়ামের সাথে নাইট্রোজেনের বিক্রিয়া ঘটাচ্ছি। আমি জাস্ট এখানে বিক্রিয়াটা লেখাই রয়েছে, তাও বিক্রিয়ার প্যাটার্নটা আমরা দেখাচ্ছি যে কী করে বিক্রিয়াটা এলো। ধরো লিথিয়ামের সাথে আমরা নাইট্রোজেনের বিক্রিয়া ঘটাবো, তাহলে লিথিয়ামের সাথে নাইট্রোজেন পরমাণুর বিক্রিয়া হবে, হিট দিতে হবে, ঠিক আছে, দিয়ে আমার যৌগ তৈরি হবে। আমরা দেখব যে লিথিয়ামের ক্ষেত্রে
আমার যোজ্যতা হচ্ছে 1। আর নাইট্রোজেন যখন ধাতুর সাথে যুক্ত হচ্ছে তখন নাইট্রোজেনের ক্ষেত্রে বললাম ধাতব নাইট্রাইড উৎপন্ন করবে সবসময়তেই। তার মানে নাইট্রোজেনটা এখানে N3- রূপে কাজ করবে। নাইট্রাইড মানেই হচ্ছে নাইট্রোজেনের মাথাতে 3- এই মাত্র আমরা বললাম, অর্থাৎ এর অক্সিডেশন স্টেট হচ্ছে -3। তার মানেই আমার নাইট্রোজেনের যোজ্যতা হচ্ছে এখানে 3। তাহলে এখানে আমাদের ছোট্টবেলা থেকে আমরা পড়ে আসছি যে এখানে যখন যৌগ বানাতে হয় তখন এটাকে কণাকুনি করে লিখতে হয়। অর্থাৎ এখানে আমাদের যে যৌগটা এখান থেকে ফর্মেশন হবে সেই যৌগটা হবে এরকম যে Li3n। এই যৌগটা এখানে আমাদের ফর্মেশন হবে, এটা নিয়ে কারো কোনো ডাউট নেই। তাহলে আমি এখানে লিখেই ফেললাম যে আমার যৌগটা তৈরি হবে Li3n। এই যৌগটা আমার তৈরি হলো। তাহলে এই যে আমি এখানে N2 করেছি আর এখানে আমার Li3n হয়েছে, তাহলে আমি এখানে 2 বসিয়ে দিই, তাহলে আমার তৈরি হয়ে গেল 2Li3n। তাহলে আমি এখানটাতে বাঁ দিকে 2 বসিয়ে দিলাম, 2 বসানোর ফলে আমার এখানটাতে হয়ে গেল 2Li3n। যেহেতু 2 বসালাম তাহলে লিথিয়ামটা দেখো হয়ে গেল এবার 2 3 6, তার মানে আমি বাঁ দিকে বসিয়ে দিলাম 6। তাহলে আমার ওভারঅল বিক্রিয়াটা চলে এলো 6Li প্লাস N2। এখান থেকে হিট দিলে তৈরি হবে 2Li3n, যার নাম হচ্ছে লিথিয়াম নাইট্রাইড। দেখো এখানে আমাদের এখানে বিক্রিয়াটা আমার এখানে বানানোই আছে বা লেখাই আছে। বিক্রিয়াটা এলো কী করে? এরকমভাবে লিথিয়ামের যোজ্যতা 1, কারণ লিথিয়াম 1 নম্বর শ্রেণীতে অবস্থিত, তাই এর যোজ্যতা হচ্ছে 1। কারণ বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন আছে তাই লিথিয়াম একটা ইলেকট্রন ছাড়বে, ছাড়ার পর লিথিয়াম প্লাস তৈরি হয় আমরা জানি, তাই লিথিয়ামের এখানে যোজ্যতা হচ্ছে 1। আর নাইট্রোজেন তো বললাম আমরা নাইট্রাইড উৎপন্ন করছে, তার মানে নাইট্রোজেনের যোজ্যতা 3 দিয়ে আমার তৈরি হলো লিথিয়াম নাইট্রাইড। ক্যালসিয়ামের সাথে যখন যুক্ত হবে একই ফর্মেটে আমার বিক্রিয়াটা হবে, অর্থাৎ ক্যালসিয়ামের সাথে যখন আমরা ধরো এরকম করে নাইট্রোজেনের বিক্রিয়া আমরা ঘটাবো তখন আমরা খুব ভালো করে জানি যে ক্যালসিয়ামের যোজ্যতা 2, কারণ ক্যালসিয়াম 2 নম্বর শ্রেণীতে অবস্থিত, বাইরের কক্ষপথে দুটো ইলেকট্রন আছে, তাই দুটো ইলেকট্রন ছেড়ে এর অক্সিডেশন স্টেট হবে +2 আর এর যোজ্যতা হবে 2। এবার নাইট্রোজেনের যোজ্যতা তো 3 হবে, কারণ নাইট্রোজেন তো নাইট্রাইড উৎপন্ন করছে N3-, তাহলে এর যোজ্যতা 3 হলো। এইবার আমরা এখানেও কি করব, সেই ক্রস সিস্টেম করে আমরা এখানে এর যৌগটাকে গঠন করার চেষ্টা করব। তাহলে এখান থেকে আমার যে যৌগটা আসবে Ca3 হয়ে যাবে, Ca3 আর N2। তাহলে আমি এখান থেকে যদি হিট দিই তাহলে আমি কি পাবো, Ca3N2 এই যৌগটা আমি পাবো। দেখো নাইট্রোজেনটা এখানে ব্যালেন্স তো করাই আছে, তাহলে Ca3N2 হয়েছে, Ca3 3টে ক্যালসিয়াম, তাহলে আমি শুধুমাত্র এখানে আর কিচ্ছু করলাম না, বাঁ দিকে শুধুমাত্র 3 বসিয়ে দিলাম। তাহলে 3Ca প্লাস N2, এখান থেকে আমার তৈরি হয়ে গেল Ca3N2। নেক্সট আমি চলে আসছি অ্যালুমিনিয়ামের বিক্রিয়াটার ক্ষেত্রে। এই অ্যালুমিনিয়াম যখন নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করবে, এখানে যখন আমরা হিট দেবো তখন কি তৈরি হবে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখো যোজ্যতা হচ্ছে 3, কারণ অ্যালুমিনিয়াম 13 নম্বর শ্রেণীতে অবস্থিত, অ্যালুমিনিয়ামের বাইরের কক্ষপথে 3টি ইলেকট্রন অবস্থিত। তাহলে আমাদের এখান থেকে 3টি ইলেকট্রন বর্জন করে অ্যালুমিনিয়াম 3+ স্টেটে এসে 3 যোজ্যতা প্রদর্শন করবে। এবং নাইট্রোজেনের ক্ষেত্রে তো N3- দেখলাম একটু আগেই, তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে আমাদের হলো 3। এক্ষেত্রে কণাকণি করলে আমাদের যে ভ্যালুয়েশনটা আসছে বা যে মানটা আমার বেরোচ্ছে সেটা এখান থেকে তৈরি হবে Al3N3। 3 আর 3 কেটে যে এখানে যৌগটা হয়ে যাবে Aln। এই যৌগটা আমার ফর্মেশন হবে। তাহলে আমার এখানে অ্যালুমিনিয়াম নাইট্রেট তৈরি হলো Aln। তাহলে আমাকে এবারে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার জন্য দেখো বাঁ দিকে N2 আছে, তাহলে আমি আগে এখানে 2টাকে বসিয়ে দিলাম আর বাঁ দিকে এখানে 2 বসিয়ে দিলাম। তাহলে 2Al প্লাস N2, এখান থেকে তৈরি হয়ে গেল 2Aln। তাহলে এইভাবে আমি বিক্রিয়াগুলোকে সহজেই কিন্তু আমরা করতে পারলাম। ঠিক আছে, আচ্ছা এই পোর্শনটাতে দেখো আমার এটাও দেখানো রয়েছে, যদি উল্টো দিক থেকে ভাবি যে আমার এই যে Li3n তৈরি হয়েছে, তাহলে এখানে নাইট্রোজেনের জারণ স্তর কত, দেখো লিথিয়ামটার জারণ স্তরটাকে আগে লিখতে হবে আমার এখানে, কারণ এটা প্লাসের মধ্যে পড়ছে, কাটায়নের মধ্যে পড়ছে। লিথিয়ামের জন্য +1 আমরা জানি, তাহলে 3টের জন্য কত হবে, +3। টোটালটাকে 0 করতে গেলে আমার এখানে নাইট্রোজেনের জন্য -3 বসাতে হবে। তাহলে আমি এখানে তো দেখতেই পাচ্ছি যে আমার এখানে নাইট্রোজেনের যে জারণ স্তর, নাইট্রোজেনের জারণ স্তর হচ্ছে কত, -3। নাইট্রোজেনের জারণ স্তর হচ্ছে -3, অর্থাৎ এখানে এটা নাইট্রাইট রূপে আমার রয়েছে N3-, এই জন্যই এটার নাম হচ্ছে লিথিয়াম নাইট্রাইট। প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা দেখতে পাবো যে নাইট্রোজেনের জারণ স্তর হচ্ছে -3। যদি আমরা পরেরটার কথা ভাবি, 3টের জন্য +6, তাহলে এটার জন্য -6, তাহলে দুটো এনের জন্য -6 হচ্ছে, তাহলে একটার জন্য কত হবে, -3 হবে, উল্টোভাবে যদি আমরা দেখি। আচ্ছা ঠিক একই রকমভাবে অ্যালুমিনিয়ামটা হচ্ছে আমার +3, না এটা নাইট্রোজেনটাকে আমাকে -3 করতেই হবে। বেশ, তাহলে আমরা খুব ইজিলি ব্যাপারগুলো বুঝতে পারলাম যে আমার Li3n, Ca3n2 এবং Aln কী করে তৈরি হলো। এইবার এই যে Li3nটা আমার তৈরি হয়েছে, যদি আমরা আদ্র বিশ্লেষণ করি তাহলে একটা হাইড্রক্সাইড উৎপন্ন হবে এবং আমার এখান থেকে তৈরি হবে NH3 বা অ্যামোনিয়া। LiOH এবং অ্যামোনিয়া আমার উৎপন্ন হবে, যেমনটা এখানে আমার লেখা রয়েছে যে অ্যামোনিয়া গ্যাস এবং হাইড্রক্সাইড আমার এখানে উৎপন্ন হবে। এই জায়গাটা আমরা খেয়াল রাখবো, একটা হাইড্রক্সাইড উৎপন্ন হবে আর একটা অ্যামোনিয়া উৎপন্ন হবে।
আচ্ছা, তাহলে আমার ধাতুর সাথে বিক্রিয়া কমপ্লিট হয়ে গেল নাইট্রোজেনের এবার হচ্ছে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া। দেখো নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করে আর প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন করে। রিয়েকশনটা আমার এক্সোথার্মিক রিয়েকশন। আচ্ছা, কি কন্ডিশন লাগে? 200 ATM চাপ লাগে, 700 কেলভিন তাপমাত্রা লাগে, অনুঘটক হিসেবে আয়রন অক্সাইড এবং উদ্দীপক হিসেবে K2O এবং L2O3 আমার এখানে ব্যবহার করা হয়ে থাকে। হেবার পদ্ধতি তোমরা ক্লাস 10 লেভেল থেকে পড়ে আসছো। ক্লাস টেনে দেখবে তোমাদের অ্যামোনিয়া চ্যাপ্টারটা ছিল, সেখানে অ্যামোনিয়া তৈরি করার জন্য যে শিল্প পদ্ধতি ছিল, শিল্প প্রস্তুতি সেখানে দেখবে তোমরা হেবার পদ্ধতিটা পড়েছিলে। দেখবে একটা সুন্দর ছক করে দেখবে বইতে এটা দেওয়া আছে। তোমরা দরকার হলে ক্লাস 10-এর বই থেকেও এটাকে রিভাইজ করে নিতে পারো, বা তোমরা এখনকার বইটা থেকেও এটা একটু পড়ে রাখতে পারো। নেক্সট হচ্ছে অক্সিজেনের সাথে যখন বিক্রিয়া করা হয় হাই টেম্পারেচারে, এটা প্রথমে NO উৎপন্ন করে। এটা একটা এন্ডোথার্মিক রিয়াকশন। বেশ, তাহলে এখানে আমার নাইট্রোজেনটা মোটামুটি শেষ হলো। আপাতত আমরা নাইট্রোজেন সম্পর্কে এটুকুই পড়বো। তারপরে যদি আমরা কোশ্চেন পাই আরও ডিটেলসে পরে ডিসকাশন করব। তাহলে নাইট্রোজেনের আমরা প্রস্তুতি দেখে নিলাম। বিশেষ করে এই 4টে যৌগের নাম আমাকে মনে রাখতে হবে, যেগুলোকে হিট দিলে নাইট্রোজেন আসবে। আর প্যারালেলে আমরা এই যৌগগুলোকে মনে রাখবো, এই আয়নগুলোকে মনে রাখবো, পরে আমাদের কাজে লাগবে। এই ভৌত ধর্মগুলো আমরা একবার পড়ে নেবো। রাসায়নিক ধর্মতে ধাতুর সাথে যখন বিক্রিয়া হবে তখন জেনারেলি নাইট্রাইড উৎপন্ন হয়, তাই লিথিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম এদের সাথে যখন বিক্রিয়া করবে তখন আমার এখানে এই যৌগগুলো ফর্মেশন হবে। হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে অ্যামোনিয়া হবে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে নাইট্রিক অক্সাইড বা NO উৎপন্ন হবে। বেশ, আমার প্রথম যৌগটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট যৌগতে আমি চলে আসছি অ্যামোনিয়া। অ্যামোনিয়া কি প্রিপারেশন কী করে পড়বো? অ্যামোনিয়া প্রিপারেশন করার জন্য আমাদেরকে পরীক্ষাগার পদ্ধতি যেটা আমার রয়েছে, পরীক্ষাগার প্রস্তুতি, সেখানে আমাকে নিতে হবে একটা অ্যামোনিয়ার লবণ, একটা নিতে হবে ক্ষার। সেখান থেকে আমি তৈরি করব অ্যামোনিয়া, জল আর কনসাল্ট, যে আমার রেসপেক্টিভ যে সল্ট তৈরি হবে বা লবণ তৈরি হবে সেটা। বেশ, এই হচ্ছে আমার ব্যাপার। তাহলে অ্যামোনিয়া লবণ বলতে আমরা কী নেবো? জেনারেলি আমরা আইদার অ্যামোনিয়াম ক্লোরাইড নেবো আর অ্যামোনিয়াম সালফেট নেবো। তো এখন পরীক্ষাগারে কী ব্যবহার করা হয়? পরীক্ষাগারে অ্যামোনিয়ার লবণ বলতে জেনারেলি অ্যামোনিয়াম ক্লোরাইডটাকে নেওয়া হয় আর ক্যালসিয়াম অক্সাইডকে নেওয়া হয় বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে নেওয়া হয়। তাহলে আমরা এবার বিক্রিয়াটাকে লেখার চেষ্টা করব। বিক্রিয়াটা দেখো উপরে লেখাই রয়েছে, তাও আমরা নিজের মতো করে বিক্রিয়াটাকে একবার লিখবো, যে বিক্রিয়াটা কী করে লিখতে হয়। তাহলে দেখো তোমাদের খেয়াল থাকবে আরও ভালো। অ্যামোনিয়াম ক্লোরাইড একটা লবণকে নিলাম, আর কাকে নিলাম? ক্যালসিয়াম অক্সাইডকে। আচ্ছা, হিট দিতে হবে, একটু হিট দিলাম, নাহলে বিক্রিয়াটা হবে না। আচ্ছা, কি তৈরি করব আমরা? অ্যামোনিয়া তৈরি করব, জল তৈরি করব। এগুলো ফিক্সড, এই দুটো হচ্ছে আমাদের ফিক্সড প্রোডাক্ট। আচ্ছা, অ্যামোনিয়া জল হয়ে গেলে দেখো এখানে লক্ষ্য করে ক্যালসিয়াম আর ক্লোরিন পড়ে আছে। ক্যালসিয়াম আর ক্লোরিন থেকে আমরা জানি যে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, সেই যৌগটার নাম হচ্ছে CaCl2। এবার আমরা কি করব? জাস্ট ব্যালেন্স করে নেবো। দেখো এখানে CaCl2 বলছে, দুটো ক্লোরিন রয়েছে ডান দিকে, তাহলে বাঁ দিকে আমি 2 বসিয়ে দিলাম, ক্লোরিনটা আমার ব্যালেন্স হয়ে গেল। বাঁদিকে 2 বসানোর সাথে সাথে দেখো 2N হয়ে গেল, 2N, দুটো নাইট্রোজেন হয়ে গেল। তাহলে আমি ডান দিকে আমি আবার 2 বসিয়ে দিলাম, তাহলে আমার নাইট্রোজেনটা ব্যালেন্স হয়ে গেল। আর অক্সিজেন দেখো আমার এখানে ব্যালেন্স করাই রয়েছে, হাইড্রোজেন অটোমেটিক ব্যালেন্স হয়ে গেল, আর ব্যালেন্সটা আমার এখানেই কমপ্লিট হয়ে গেল। একটা জিনিস মনে রাখবে, জেনারেলি ব্যালেন্স করার সময় আমরা ধাতু, অধাতু, অক্সিজেন এবং হাইড্রোজেন এই ফর্মেটে যদি ব্যালেন্স করি তাহলে আমাদের অনেক সময় সুবিধা হয়। আচ্ছা, বেশ, প্রথমে ধাতুটাকে ব্যালেন্স করার পর অধাতুটাকে করতে হয়। অধাতুটা করার পর একবার চেক করে দেখে নিতে হয় যে ধাতুর ব্যালেন্সটা ঠিকঠাক আছে কিনা। এই দুটো হয়ে গেলে অক্সিজেনকে ব্যালেন্স করতে হয়, তারপরে চেক করে দেখে নিতে হয় এই দুটো ব্যালেন্সগুলো ঠিক আছে না নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেলে আবার পুনরায় ঠিক করে নিতে হয়। এতটা অবধি করে নিলে লাস্টের হাইড্রোজেনটা দেখা যায় অটোমেটিক ব্যালেন্স হয়েই গেছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে হাইড্রোজেনটা অটোমেটিক ব্যালেন্স হয়ে যায়, না হলে করে নিতে হয়। এবার এখানে এই অ্যামোনিয়াম ক্লোরাইডটাকে আমরা রাখলাম, আর যদি আমরা এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে ব্যবহার করি, ধরো আমি রিয়েকশানটাকে এরকম লিখলাম যে NH4Cl প্লাস CaOH2, এটাও হচ্ছে আমার পরীক্ষাগার প্রস্তুতি বা ল্যাব প্রিপারেশানে এটাকেও করা হয়। তাহলে এখানেও আমার তৈরি হবে অ্যামোনিয়া, এখানেও তৈরি হবে জল, এখানেও তৈরি হবে আমার CaCl2। শুধুমাত্র এখানে ব্যালেন্সগুলো একটা একটু করে চেঞ্জ হয়ে যাবে। কীরকম? বাঁ দিকে দেখো আমাকে 2টা তো বসাতেই হচ্ছে। আচ্ছা, তাহলে এখানটাতে 2 বসাতে হচ্ছে, আর CaOH2 আছে, মানে ওটা দুটো আছে, তার জন্য আমি এখানে 2 বসালাম। ব্যাস, ব্যালেন্সটা আমার এখানেই কমপ্লিট হয়ে গেল। তাহলে এই দুটো হচ্ছে আমার কোন মেথড? ল্যাব মেথড, বা আমার এই দুটো হচ্ছে পরীক্ষাগার প্রস্তুতি। এই পরীক্ষাগার প্রস্তুতিতে আমি কখনো কখনো যদি অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিবর্তে অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করব ভাবি, তাহলে আমি ব্যবহার করতে পারি। এ দেখো অ্যামোনিয়াম সালফেটের সাথে যদি আমি কলিচুনটাকে ব্যবহার করি, CaOH2কে, তাহলে এখানেও কী হবে? আমার অ্যামোনিয়া হবে, জল হবে, যেটাকে আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড রূপে লিখেছি। অ্যামোনিয়া জলে অতিরিক্ত দ্রাব্য বলে এই অ্যামোনিয়া আর জলটাকে কখনো কখনো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড রূপেও লেখা হয়ে থাকে। আর এখান থেকে ক্যালসিয়াম আর SO4 পাচ্ছি, তার মানে আমার এখান থেকে যে লবণটা তৈরি হয়ে গেল সেটা হচ্ছে আমার ক্যালসিয়াম সালফেট। এখানে লবণটা আগে লেখা আছে, তারপরে অ্যামোনিয়া জলটাকে লেখা আছে। NH4OH বলতে
বলতে ভয় খাওয়ার কিছু নেই, NH4OH মানেই হচ্ছে NH3 প্লাস জল। তাহলে 2 NH4OH নেওয়া আছে মানে দুটো অ্যামোনিয়া আর দুটো জল, ব্যাস ক্লিয়ার হয়ে গেল আমাদের এখানে। আচ্ছা, আর N2 প্লাস 3H2 এখান থেকে একটা অ্যামোনিয়া তৈরি হয়, এটা হচ্ছে আমার শিল্প প্রস্তুতি। এখানে আমরা এটা লিখে রাখতে পারি, এটা হচ্ছে আমার শিল্প প্রস্তুতি। শিল্পে এই প্রস্তুতিটা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে প্রথমকার পদ্ধতিটা হচ্ছে পরীক্ষাগার, প্রথম পদ্ধতিটা এটা হচ্ছে পরীক্ষাগার প্রস্তুতি। প্রথম পদ্ধতিটাকে আমরা বলতে পারি পরীক্ষাগার প্রস্তুতি। আচ্ছা, পরেরটাকে আমরা বলতে পারি শিল্প প্রস্তুতি। তারপরেরটা হচ্ছে সাধারণ পদ্ধতি। সাধারণ পদ্ধতি মানে এই পদ্ধতিটা জেনারেলি ল্যাবেতে ব্যবহার করা হয় না। কেন হয় না? এখানে কি সমস্যা হচ্ছে? এখানে আমরা একবার বিক্রিয়াটা দেখে নিই। দেখো, এখান থেকে তৈরি হবে NH4OH, তো দেখতেই পাচ্ছি NH4OH মানেই কিন্তু অ্যামোনিয়া আর জল। তাহলে এখানেও অ্যামোনিয়া তৈরি হলো, জল তৈরি হলো, আর Na আর Cl মিলে NaCl তৈরি হলো। আমরা যদি এখানে KOH ব্যবহার করতাম তাহলে আমার এখানে KCl তৈরি হতো। তাহলে আমার এখানে এই NaOH বা KOH যদি আমরা ব্যবহার করি তাহলে আমার সমস্যাটা কোথায়? সমস্যাটা এটাই যে NaOH আর KOH যখনই বাতাসের সংস্পর্শে আসে তখন এটা গলে যায়, এটা প্রচণ্ড হাইড্রোস্কোপিক। এবং যদি আমরা দেখেছি যে NaOH যে প্লেটগুলো হয় সেই প্লেটগুলোকে যদি আমরা হাতের মধ্যে রাখি, হাতের তালুর মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে সেগুলো কী হয়? গলে যায়। তাই এই NaOH এবং KOHকে নিয়ে পর আমার বিক্রিয়া করাটা কী হয়ে যায়? একটা অসম্ভব হয়ে যায় বা অসুবিধা হয়। তাই সেই কারণে এইটা ব্যবহার না করে আমরা ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আমরা জেনারেলি ল্যাব প্রিপারেশনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আর দ্বিতীয়ত হচ্ছে NaOH এবং KOHটা হচ্ছে কস্টলি, দাম বেশি, তুলনায় ক্যালসিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দাম কম। তাই আমরা জেনারেলি ক্যালসিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে ল্যাব প্রিপারেশনে ব্যবহার করি। NaOH আর KOHটাকে আমরা সাধারণ পদ্ধতি হিসেবে ব্যবহার করে থাকতে পারি। আর নাইট্রোজেন আর হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে ওই স্পেশাল কন্ডিশনে যখন আমরা অ্যামোনিয়া তৈরি করি হেবার পদ্ধতিতে, তখন এটা আমরা শিল্পে প্রস্তুতিতে ব্যবহার করতে পারি। প্রচুর পরিমাণে যখন অ্যামোনিয়া গ্যাস ম্যানুফ্যাকচার করতে হয় তখন আমরা এই হেবার পদ্ধতি ব্যবহার করে থাকি। তাহলে এই গেল আমার অ্যামোনিয়া পদ্ধতি। খেয়াল রাখবো আমরা বাঁ দিকে রাখতে হবে অ্যামোনিয়ার একটা লবণকে, তার সাথে একটা ক্ষার নিতে হবে, ডান দিকে তৈরি হতে হবে অ্যামোনিয়া এবং জল তৈরি হবে, যেটাকে আমরা কখনো কখনো NH4OH আকারে লিখে রাখতে পারি, কোনো প্রবলেম নেই। তার সাথে আমার একটা সল্ট তৈরি হবে বা লবণ তৈরি হবে। এই হচ্ছে আমার ব্যাপার। এবার আমরা চলে আসছি ধর্ম, মানে রাসায়নিক ধর্ম। অর্থাৎ অ্যামোনিয়া যে সমস্ত বিক্রিয়াগুলো করে সেগুলো আমরা দেখব। কার কার সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করে? অ্যামোনিয়া মানেই হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, জলীয় অ্যামোনিয়া। আচ্ছা, তাহলে এই যে অ্যামোনিয়ার দ্রবণ অর্থাৎ NH4OH কার কার সাথে বিক্রিয়া করে? ফেরিক ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ZnSO4, ঠিক আছে, এরকম কতগুলো লবণের সাথে, ধাতব লবণের সাথে বিক্রিয়া করে। এটাও দেখবে তোমাদের ক্লাস 10-এর পোর্শনে কিন্তু আমাদের ছিল। আচ্ছা, তো এখানে বিক্রিয়া করার জন্য প্রসেসটা খুবই সহজ। এই প্লাসের সাথে মাইনাস আর এই প্লাসের সাথে মাইনাস জুড়ে দিলেই আমার দুটো প্রোডাক্ট হয়ে যাবে। অর্থাৎ এখানে আয়ন এক্সচেঞ্জ রিয়েকশন হবে, আয়ন বিনিময় বিক্রিয়া হবে এখানে। অর্থাৎ এই আয়রনের সাথে OH যুক্ত হয়ে FeOH3 তৈরি করবে, আয়রনের যোজ্যতা 3, তাহলে FeCl3 জায়গাটা তৈরি হয়ে গেল FeOH3, একদম বাচ্চা ছেলের মতো রিয়েকশন। আর NH4 এর যোজ্যতা 1, Cl এর যোজ্যতা 1, তাই এখান থেকে তৈরি হয়ে যাবে 3NH4Cl। আমার রিয়েকশন কমপ্লিট হয়ে গেল। FeOH3 কালারটা হচ্ছে বাদামি। সেমভাবে LCl3 আর 3NH4OH যদি আমরা নিই তাহলে এখান থেকে তৈরি হবে AlOH3, যার কালারটা হচ্ছে সাদা, জেলির নাই পদার্থ। আর NH4 আর Cl থেকে তৈরি হয়ে যাবে 3NH4Cl। আশা করি ডাউট হওয়ার কোনো ব্যাপারই নেই এখানে। নেক্সট হচ্ছে ZnSO4, Zn এর যোজ্যতা হচ্ছে আমার +2, আর সালফেটের যোজ্যতা হচ্ছে আমার -2। তাই Zn এর সাথে দুখানা OH যুক্ত হবে, এখানে তিনখানা নয় কিন্তু দুখানা OH যুক্ত হবে, তৈরি হবে ZnOH2, যার কালারটা হচ্ছে সাদা। এবং এই অ্যামোনিয়া যোজ্যতা হচ্ছে 1 আর সালফেটের যোজ্যতা হচ্ছে 2, তাই এখানে তৈরি হবে NH4 অ্যামোনিয়াম সালফেট। ঠিক আছে, এইগুলো একদম বেসিক রিয়েকশন, কোনো অসুবিধা হওয়ার এখানে আশা করি কোনো কারণ নেই। নেক্সট হচ্ছে জটিল যৌগ গঠন। অ্যামোনিয়া সিলভার, কপার, ক্যাডমিয়াম এবং কখনো কখনো নিকেলের সাথে আমরা জানি যে জটিল যৌগ ফর্মেশন করে থাকে। এদের সাথে তো করেই, কখনো কখনো নিকেলের সাথেও জটিল যৌগ তৈরি করে থাকে। ঠিক আছে, নিকেল এর সাথে জটিল যৌগ তৈরি করে থাকে, লেডের সাথে কিন্তু করে না। পরীক্ষায় কখনো কখনো প্রশ্ন আসে যে অ্যামোনিয়া কার সাথে জটিল যৌগ তৈরি করে না, তখন লেড অপশানটা বারবার করে পরীক্ষার কোশ্চেনে দেয়। এই জায়গাটা একটু খেয়াল রাখবে। এখন আমরা দেখব যে কীভাবে এটা এই সিলভার, কপার, ক্যাডমিয়াম এদের সাথে বিক্রিয়া করছে, আমরা জাস্ট একবার দেখে রাখবো। ধরো এই যে Cl এর সাথে আমার বিক্রিয়া হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মানে তো আমরা বললামই যে অ্যামোনিয়া আর জল। তাহলে এখানে 2NH4 নেওয়া আছে বলে এখানে আমার 2NH3 আর 2H2 আমরা করে দিলাম। যখন আমার যৌগ তৈরি হবে আমি এখান থেকে কি পাবো? দেখো 2 অণু জল, আমার এটা তো আলাদা করে বেরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমার পড়ে থাকছে AgCl আর 2NH3, তাহলে আমার এখান থেকে হয়ে যাবে NH3টাকে আমি এরকম করে লিখে ফেললাম NH3 এটাকে থার্ড ব্র্যাকেট দেওয়া হয়, বাইরে Clটাকে লেখা হয়। এটা একটা কোঅর্ডিনেশন কমপ্লেক্স, জটিল যৌগ।
ক্লাস 12ই তোমাদের সেমিস্টার 4-এতে এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডগুলো সম্পর্কে আছে, এদের নামগুলো করা আছে। এদের নাম এইভাবে লিখতে হয় যে দুখানে অ্যামিন গ্রুপ আছে ওই জন্য ডাইঅ্যামিন, এজি মানে হচ্ছে সিলভার, এর জারণ স্তর হচ্ছে +1 কারণ অ্যামোনিয়ার জারণ স্তর হচ্ছে 0, তাহলে সিএলটা -1, তাহলে এজিটা হয়ে যাবে +1, দেখো আমার ওই জন্য 1 লেখা আছে, বাইরে সিএল আছে বলে এর নাম হচ্ছে ক্লোরাইড। ঠিক আছে, অর্থাৎ এর নাম হচ্ছে ডাইঅ্যামিন, দুখানে অ্যামিন আছে, সিলভার, মাঝে জারণ স্তর 1, হ্যাঁ, এবং লাস্টে সিএলটা আছে, অ্যানায়নিক পার্টটা আছে, ওই জন্য এর নাম হচ্ছে ক্লোরাইড। এইভাবে আমার নামগুলো করতে হয়। তো এখন তোমাদের এই নামগুলো তো আর পরীক্ষাতে আসবে না, তোমরা শুধুমাত্র মনে রাখবে যে এই এজিসিএলের সাথে 2NH4OH যুক্ত করে আমার এই প্রোডাক্টটা উৎপন্ন হয়। তারপরে হচ্ছে এজিসিএলের পর হচ্ছে কপার সালফেট, কিউপ্রিক সালফেট, এর সাথে 4 অণু NH4OH যুক্ত করা হয়। প্রথমটায় তাহলে 2 অণু হলো, পরেরটা হচ্ছে আমার তাহলে 4 অণু। 4 অণু NH4OH মানে আমি এখানে 4 অণু অ্যামোনিয়া পাবো আর 4 অণু জল পাবো, ভেরি ইজি ব্যাপার। তাহলে আমার এখান থেকে যৌগটা কি তৈরি হবে, 4 অণু জল, তো আমার সাইড প্রোডাক্ট হিসেবে আমার এখানে বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানটাতে আমার এটা 4 হবে, হ্যাঁ এখানটা 2 লেখা হয়ে গেছে, এটা হচ্ছে আমার এটা 4। ঠিক আছে, এখানটা আমার 4 হবে, বেশ ঠিক আছে। তাহলে আমার এখান থেকে যে প্রোডাক্টটা আমার দাঁড়াবে, তাহলে আমার এখান থেকে দেখো প্রোডাক্টটা আমার এরকম হচ্ছে CU, আচ্ছা NH3 হোল 4 ব্র্যাকেট করে দিলাম, এটাকে আমি SO4 লিখে দিলাম, CuNH3 হোল 4 SO4, আর 4 অণু জল আমার এখান থেকে সাইড প্রোডাক্ট হিসেবে বেরিয়ে গেছে। কালারটা কি গাঢ় নীল কালার। ঠিক আছে, এটার নাম কি দেখো, 4টে অ্যামিন আছে ওই জন্য টেট্রা অ্যামিন, Cu মানে কপার, এটা -2 বলে কপারটা +2 হবে কারণ অ্যামোনিয়াটা 0 স্টেটে আছে, তাহলে কপার 2, বাইরে SO4, ওই জন্য হচ্ছে আমার সালফেট। আচ্ছা, এটা দেখবে তোমাদের ক্লাস 10-এর বইতে ছিল যে আমরা একটা টেস্ট টিউব নিই, সেই টেস্ট টিউবের মধ্যে যদি আমরা কপার সালফেটের দ্রবণটাকে রাখি, কপার সালফেটের দ্রবণটার কালার হচ্ছে নীল কালার, হালকা নীল বর্ণের দ্রবণ হচ্ছে কপার সালফেট। ঠিক আছে, সেই কপার সালফেটের সাথে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটাকে যদি আমরা এখানে টেস্ট টিউবে ঢালি, অল্প পরিমাণে প্রথমে যদি ঢালি, তাহলে দেখা যাবে নিচেতে একটা সাদা কালারের একটা অদক্ষেপ তৈরি হচ্ছে, এই অদক্ষেপের কালারটা হবে সাদা। এরপর যদি আমরা এই NH4OHটাকে অতিরিক্ত পরিমাণে যদি আমরা এখানে প্রবেশ করাই, অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ঢালি, তাহলে দেখা যাবে এই যে কালারটা হালকা নীল ছিল, সে হালকা নীল কালারটা আমার এখানে গাঢ় নীল হয়ে যাবে। অর্থাৎ আমার এখানে একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি হবে, সেই কোঅর্ডিনেশন কম্পাউন্ডটা আর কেউ নয়, সেই কম্পাউন্ডটা হচ্ছে CuNH3 হোল 4 SO4, অর্থাৎ টেট্রাঅ্যামিন কপার ব্র্যাকেটে 2 সালফেট। এই যে যৌগটা আমার তৈরি হলো, এই যৌগটা তৈরি হওয়ার জন্য এর কালারটা হালকা নীল থেকে চেঞ্জ হয়ে আমার কি হয়ে যাবে, গাঢ় নীল হয়ে যাবে। তো এই রিয়েকশনটা আমরা ক্লাস 10-এর বইতেও আমরা পড়েছিলাম, এখানেও আমরা রিয়েকশনটা আরেকবার পেলাম। পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে যে কপার সালফেটের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা জলীয় অ্যামোনিয়ার বিক্রিয়াতে কোন বর্ণের পদার্থ উৎপন্ন হয়, আমাকে লিখতে হবে গাঢ় নীল বর্ণের দ্রবণ উৎপন্ন হয়, এবং তার কালারটা কি CuNH3, এই এটা কি তার সংকেতটা কি CuNH3 হোল 4 SO4, আর কালারটা হচ্ছে গাঢ় নীল। ঠিক আছে, বেশ। ঠিক তেমনিভাবে যদি আমরা ক্যাডমিয়াম ক্লোরাইড নিই, ওই 4 অণু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিয়ে আমার বিক্রিয়া হবে, আমার প্রোডাক্টটা হবে সেম CdNH3 হোল 4 Cl2, এবং আমার এখান থেকে 4 অণু জল বেরিয়ে যাবে, আমার সেম টাইপের রিয়েকশন হবে। আমার এখানে রিয়েকশনটা লেখা নেই, কিন্তু এইটা যেমনভাবে হয়েছে আমার ক্যাডমিয়ামটাও তাইভাবে হবে। আচ্ছা, তাহলে এজিসিএলের ক্ষেত্রে আমরা 2 মোল NH4OH নিলাম, কপার সালফেট এবং ক্যাডমিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা 4 অণু আমরা এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিলাম, আর লাস্টে হচ্ছে আমাদের নিকেল ক্লোরাইড, এটার ক্ষেত্রে আমাদেরকে 6 অণু NH4OH নিতে হবে। তাহলে দেখো স্টেপ বাই স্টেপ বেড়ে যাচ্ছে, প্রথমটায় 2, তারপরটায় 4, তারপরটায় 6, আর ক্যাডমিয়াম আর কপারটা একই রকম নিতে হবে, এটা তারপর তোমরা স্পেশালি খেয়াল রাখবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি ক অণু জল বেরো হবে, 6 অণু জল বেরো হবে। রিয়েকশন একদম সহজ, ওই আগের মতনই NH3 হোল 6 করে দিলাম এবং এটাকে ব্র্যাকেট করে দিলাম, এবং বাইরে Cl2 হবে, Cl2 এখানটাতে আমরা বাইরেটাতে Cl, এই 2টাকে আমরা বসিয়ে দিলাম। এর নামটা কি, নামটা কেমনভাবে হবে দেখে নাও, 6টা অ্যামিন আছে ওই জন্য হেক্সা অ্যামিন। আচ্ছা, নিকেলটার ক্ষেত্রে কি হবে, সিএলটা -2 আছে, তাহলে নিকেলটা হয়ে যাবে আমার +2, তাহলে নিকেলটার ক্ষেত্রে আমরা এখানটাতে 2 বসিয়ে দিচ্ছি, এটা 1 করা আছে, এটাকে 2 করে দিলাম, +2 করে দিলাম। আচ্ছা, ক্লোরাইড, বাইরে Cl আছে, তার জন্য এটা আমার হয়ে গেল ক্লোরাইড। তাহলে এই যে যৌগটা আমরা এখানে লিখলাম, এটার কালারটা কি, এটার কালারটা হচ্ছে সবুজ বর্ণের কালার। তাহলে এই যে প্রত্যেকটা যৌগ আমার তৈরি হলো, এই প্রত্যেকটা যৌগ হচ্ছে আমার জটিল যৌগ, এই জটিল যৌগগুলো আমরা এখানে বানাতে পারলাম। ঠিক আছে, লেডের সাথে বিক্রিয়া করে না, এগুলোর সাথে কিন্তু বিক্রিয়া করে। অ্যামোনিয়ার ক্ষারকীয়তা, তারপরে দেখো লেখা রয়েছে pH 3 অপেক্ষা বেশি, এটা আমরা জানি, অ্যামোনিয়া হচ্ছে সবথেকে বেশি ক্ষারকীয়তা। তার কারণ ওই যে বললাম একটু আগেই, বা আগেও আমাদের ভিডিওতে আমাদের আলোচনা করা হয়েছে যে নাইট্রোজেনের মধ্যে এই যে অ্যামোনিয়া আমার রয়েছে, এই নাইট্রোজেনের মধ্যে কি থাকে, আমার লোন পেয়ার ইলেকট্রন থাকে, আর এখানে হাইড্রোজেনের ইলেকট্রনগুলোকে নিজের কাছে টেনে নেয়, ফলে এখানে বন্ড পেয়ার রিপালশন দেখা যায়, আবার লোন পেয়ারের মধ্যে রিপালশন দেখা যায়, ফলে নাইট্রোজেন সহজেই এই লোন পেয়ার ইলেকট্রনগুলোকে ডোনেট করে দিতে পারে, তাই অ্যামোনিয়ার ক্ষারকীয়তা হচ্ছে বাকিদের থেকে বেশি হয়। তাই দেখা যায় যে অ্যামোনিয়ার যেহেতু ইলেকট্রন ডোনেট করার প্রবণতাটা বেশি রয়েছে, তাই এটা ভালো কোঅর্ডিনেট যৌগ তৈরি করতে পারে বা
বা জটিল যৌগ তৈরি করতে পারে কার অপেক্ষা, PH3 অপেক্ষা, বাকিদের তুলনায় বা বাকিদের অপেক্ষা। ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা, এবার হচ্ছে নাইট্রোজেনের অক্সাইড সমূহ। তাহলে লক্ষ্য করে দেখো, আমরা প্রথমে আজকে যেটা পড়লাম সেটা ছিল নাইট্রোজেন বা ডাইনাইট্রোজেন। সেই ডাইনাইট্রোজেনের প্রিপারেশন আমরা পড়লাম, ভৌত ধর্ম পড়লাম, ধাতুর সাথে বিক্রিয়া পড়লাম, হাইড্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া পড়লাম। তারপর আমরা অ্যামোনিয়াতে চলে এলাম। অ্যামোনিয়ার ক্ষেত্রেও অ্যামোনিয়ার প্রিপারেশনটাকে আমরা কমপ্লিট করলাম। অ্যামোনিয়ার ধর্মতে আমরা দেখলাম ধাতব লবণের সাথে বিক্রিয়া, আমরা দেখলাম জটিল যৌগ গঠন, এবং অবশেষে আমরা এবার চলে এলাম নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড সমূহতে। খুব ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে ধরে রাখতে পারো তোমরা, একটা নাম্বারে কোশ্চেন এখান থেকে পেতেই পারো। এমনিতেই গ্রুপ 15 থেকে তোমাদের হয় হার্ডলি 2 থেকে 3টে প্রশ্ন আসবে, 2 বা 3টে, তার থেকে বেশি প্রশ্ন আসবে না, কারণ টোটাল তোমাদের 4টে গ্রুপ থেকে 15, 16, 17, 18 4টে গ্রুপ থেকে টোটাল 8 নাম্বার আছে। তাহলে এমনিতেই প্রত্যেকের ভাগে 2 2 করে পড়ে। এবার 18 নম্বর গ্রুপটা ছোট হওয়ার জন্য কখনো কখনো 17, 18 থেকে হয়তো একটু কম এসে 15 থেকে তোমার 3টে প্রশ্ন এলেও আসতে পারে। আচ্ছা, তাহলে আমাদের এখানে এই যে নাইট্রোজেনের অক্সাইড, এই পার্টটা একটু ভালো রকম ইম্পর্টেন্ট, একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করো। বেশ, নাইট্রোজেনের অক্সাইড সমূহতে আমরা দেখতে পাচ্ছি কতগুলো নাইট্রোজেনের অক্সাইড আমার এখানে লেখা রয়েছে। এই লেখাগুলোতে দেখো, প্রথমেই রয়েছে N2O, তারপরে NO, N2O3, N2O4, NO2, N2O5। এটাকে দেখে একটু জটিল মনে হতে পারে, কিন্তু এটা একটা সহজ প্যাটার্ন আছে, আমি প্যাটার্নটা পাশে লিখছি, এটাকে খেয়াল রাখবে তোমরা। দেখো N2O, দুটো নাইট্রোজেন একটা অক্সিজেন। তারপরে আমরা লিখছি N2O2, দুটো নাইট্রোজেন দুটো অক্সিজেন। তারপর আমরা লিখছি N2O3, তারপর আমরা লিখছি N2O4। আচ্ছা, 2 আর 4 কাটাকাটি হয়ে যাচ্ছে NO2, আর তারপরে আমরা আবার লিখছি N2O5। তাহলে দেখো আমাদের সব লেখাগুলো বাঁ দিকের সাথে মিলে যাচ্ছে, শুধু কোনটা মিলছে না, 2 নাম্বারটা মিলছে না। 2 নাম্বারটা মিলছে না মানে কি, N2O2 বলে কিছু হয় না, এই 2 2 কেটে যাবে, অর্থাৎ এই N2O2 জায়গাতে এটা কি আমরা কি ব্যবহার করছি, NO বলে লিখছি। কিন্তু লেখার সময় তো আমি একবার N2O2 লিখলাম, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে সবগুলোই N2 থাকছে, শুধু ওটা একটা একটা করে বেড়ে যাচ্ছে। আর এইখানটাতে আমাদের N2O4টা কাটাকাটি হয়ে NO2 হচ্ছে, অর্থাৎ এখানে N2O4এরও অস্তিত্ব আছে, NO2এরও অস্তিত্ব আছে, তার জন্য N2O4-এর পরে আমরা NO2টাকে লিখেছি। ব্যাস, তাহলে নিশ্চয়ই আর এইখানটাতে বোঝার কোনো অসুবিধা নেই, দ্বিতীয়বার নিশ্চয়ই আর বোঝাতে হবে না, আমরা ব্যাপারটা বুঝে গেলাম। যখন তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, পরপর এই সিকোয়েন্সে লিখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। শুরু করবে N2O থেকে এবং শেষ করবে N2O5-এ, ঠিক আছে? মাঝখানে শুধু NO2টা এক্সট্রা একটা আমাদের চলে আসবে। বেশ, ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। এবার এই যে N2O আর NO, প্রথম দুটো হচ্ছে প্রশম প্রকৃতির, আর বাকিগুলো হচ্ছে আম্লিক। তাহলে তোমরা যদি এই ছকে করো N2O, N2O2-র জায়গাতে আমরা এটাকে NO লিখছি, তাহলে এই দুটো হয়ে গেল প্রশম। তারপরেই দেখো তোমরা অটোমেটিক করতে পারবে N2O3, N2O4, কাটাকাটি হয়ে এটা আসবে NO2, আর লাস্টে হচ্ছে N2O5। তাহলে এই 4টে হচ্ছে আম্লিক, প্রথম দুটো হচ্ছে প্রশম। এখন ব্যাপার হচ্ছে যে এরা আম্লিক কেন, তার কারণটা হচ্ছে যখন আমরা এই ওপর থেকে নিচের দিকে আসছি, তখন আমার এখানে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেটের মানটা আমার কি হচ্ছে, বাড়ছে, জারণ স্তর আমার ক্রমশ বাড়ছে। জারণ স্তর বাড়ছে মানে কি, আমরা যদি প্রথম নাইট্রোজেনটার ক্ষেত্রে জারণ স্তর দেখি +1, তারপরটা +2, তারপরে +3, +4 এবং অবশেষে +5। আমরা জানি যে জারণ স্তর যত বাড়ে তত অ্যাসিডিটি বাড়তে থাকে। জারণ স্তরের সাথে অ্যাসিডিটির সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। যত বেশি জারণ স্তর হবে তত বেশি অ্যাসিডিটি হবে বা তত বেশি আম্লিকতা হবে। কেন? দেখো, কোনো একটা নাইট্রোজেনে যদি আমার +5 অক্সিডেশন থাকে, তার মানে এই নাইট্রোজেনটাতে ধরো +5 আছে, আরেকটাতে ধরো আমি লিখলাম +3 আছে, দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি, তাহলে এনের মাথায় যখন +5 আছে, তার মধ্যে ইলেকট্রন ঘাটতি হচ্ছে এখানে সবচেয়ে বেশি, ইলেকট্রন ঘাটতি হচ্ছে বেশি। আচ্ছা, ইলেকট্রন ঘাটতি বেশি আছে মানে এই N+5 ইলেকট্রন নেওয়ার ক্ষমতা বা ইলেকট্রন নেওয়ার প্রবণতা বা চাহিদাটা সব থেকে বেশি থাকবে। আর আমরা জানি অ্যাসিড মানেই হচ্ছে প্রোটন ডোনার, ফলে ইলেকট্রন অ্যাকসেপ্টার, অর্থাৎ অ্যাসিড কী করতে চায়, ইলেকট্রন গ্রহণ করতে চায়। তাহলে এখানে N3+ এবং N5+-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে N5+-এর ক্ষেত্রে কী হচ্ছে, ইলেকট্রন ঘাটতিটা সব থেকে আমার বেশি হচ্ছে N3+-এর তুলনায়, ফলে এটা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাটা N+5-এর বেশি হবে, তাই এটা বেশি পরিমাণে ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, ফলে N+5-এর অ্যাসিডিটি কী হবে, যথারীতি বেশি হবে। কার তুলনায়? N+3-র তুলনায় বা N+4-এর তুলনায় বা N+2-এর তুলনায় বা N+1-এর তুলনায়। বেশি ঘাটতি ইলেকট্রনের, তাই বেশি ইলেকট্রন নেওয়ার চাহিদা থাকবে, তাই অ্যাসিডিটি বেশি। খুব সহজ ভাষায়, জারণ স্তর যত বেশি তত অ্যাসিডিটি বেশি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে জারণ স্তরগুলো আমরা এখানে লিখেছি, এখানে 1 আর 2 পর্যন্ত আমাদের এটা প্রশম হবে, বাকি 3 থেকে আমাদের এটা আম্লিক হবে। হায়েস্ট অ্যাসিডিটি কার ক্ষেত্রে হবে? অবশ্যই +5-এর ক্ষেত্রে হবে, কারণ এর ক্ষেত্রে ইলেকট্রন ঘাটতি সবথেকে বেশি, ফলে ইলেকট্রন নেওয়ার প্রবণতা সবথেকে বেশি, জারণ স্তর সবচেয়ে বেশি, অ্যাসিডিটি সবচেয়ে বেশি। এখন ব্যাপার হচ্ছে জারণ স্তর কী করে নির্ণয় করতে হয়? ভেরি ইজি প্রসেস। N2O, অক্সিজেনের চার্জ ফিক্সড -2,
ঠিক আছে, প্রথম পার্টটা ক্যাটায়নিক পার্ট হয়, পরের পার্টটা অ্যানায়নিক পার্ট হয়। অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। আচ্ছা, চার্জটার বেলায় -2 লিখে দিলাম অক্সিডেশন স্টেট। তাহলে এখানে আমাদেরকে +2 বসাতে হবে, কারণ টোটালটা আমাকে 0 করতে হবে। তাহলে এখানে দেখে নাও, দুটো নাইট্রোজেন পরমাণুর জন্য যদি +2 হয়, তাহলে একটা নাইট্রোজেনের জন্য আমার কত হবে, +1 হবে। আর বোঝানোর কিছু নেই। নেক্সট হচ্ছে NO। আচ্ছা, -2 অক্সিজেনের জন্য, তাহলে এটা +2, এখানে একটাই নাইট্রোজেন পরমাণু আছে, তাহলে নাইট্রোজেনের জন্য কত হয়ে গেল, এখানে +2 হয়ে গেল। তারপর আমরা চলে আসছি N2O3, তাহলে 3টা অক্সিজেনের জন্য -6, তাহলে দুটো নাইট্রোজেনের জন্য +6, তাহলে একটা নাইট্রোজেনের জন্য +3, তাহলে একটা নাইট্রোজেনের জন্য আমার +3। ঠিক একই রকমভাবে বাকিগুলো আমার বানানো আছে, আর বোঝানোর কিছু নেই। তাহলে জারণ স্তরগুলো থেকে আমরা বুঝে গেলাম যে যত বেশি জারণ স্তর তত বেশি অ্যাসিডিটি, এবং ওপর থেকে নিচের দিকে অ্যাসিডিটিটা ক্রমশ বাড়ছে। এবার আমাদের এই N2O এর নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড, যার অপর নাম লাফিং গ্যাস। যে লাফিং গ্যাস ব্যবহার করা হয়, এবং কখনো কখনো এটা চিকিৎসাতেও ব্যবহার করা হয় চেতনানাশক পদার্থ হিসাবে। তো এটাই হচ্ছে আমার নাইট্রাস অক্সাইড। পরের NO মানে হচ্ছে আমার নাইট্রিক অক্সাইড। N2O3 দুটো নাইট্রোজেন 3টা অক্সিজেন, তাই নাম হচ্ছে ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড। N2O4 দুটো নাইট্রোজেন 4টা অক্সিজেন, তাই ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড। NO2 একটা নাইট্রোজেন 2টো অক্সিজেন, তাই নাইট্রোজেন ডাইঅক্সাইড। N2O5 দুটো নাইট্রোজেন 5টা অক্সিজেন, তাই ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড। নামগুলো খুবই সহজ। এবার আমরা চলে আসছি এদের ফিজিক্যাল স্টেটগুলো নিয়ে। ফিজিক্যাল স্টেটগুলোতে দেখো, প্রথম দুটো হচ্ছে গ্যাসীয়, তারপরেরটা তরল, তারপরেরটা কঠিন, তারপরেরটা গ্যাস, তারপরটা কঠিন। গুলিয়ে গেল, কোনটা কি হয়ে গেল। একটা সহজ প্রসেস আছে, আমি এখানে বলে রাখছি, শুনে নাও। N2O4 আর N2O5 এগুলোতেই তো আমার অক্সিজেনের সংখ্যা সব থেকে বেশি, তো এই দুটো হচ্ছে আমার কঠিন। কি বললাম, N2O4 আর N2O5 হচ্ছে আমার কঠিন, মুখস্থ রাখবে। আচ্ছা, N2O3 এটা হচ্ছে আমার তরল। কি করে মনে রাখবে এটাকে, N2O3 কটা অক্সিজেন আছে, 3টা অক্সিজেন আছে। 3টা অক্সিজেন আছে, 3 তরলে হচ্ছে ত। তাহলে দেখো, একমাত্র N2O3টার ক্ষেত্রেই আমরা এই বাংলার তটা পাচ্ছি, আর তরল বা শব্দটা তো দেখো আমরা বাংলার ত পাচ্ছি। তাহলে N2O3 মানে তরল হবে, এটাকে আমরা ইজিলি মুখস্থ রাখতে পারবো। আর নাইট্রোজেন সংখ্যা যখন আরও, এই অক্সিজেন সংখ্যা যখন আরও বেড়ে যাবে, 4 এবং 5 হবে, তখন হয়ে যাবে কঠিন। আর বাদ বাকি সবাই গ্যাস। বাদ বাকি বলতে কারা পড়ে থাকলো, N2O পড়ে থাকলো, এখানে NO পড়ে থাকলো, আর পড়ে থাকলো NO2। প্রথমটায় একটা অক্সিজেন, দ্বিতীয়টায় একটা অক্সিজেন, পরেরটায় দুটো অক্সিজেন। এই দুটো অক্সিজেন অবধি আমার হয়ে গেল তাহলে কোন স্টেট, গ্যাসিয়া স্টেট। 3 হয়ে গেলেই হয়ে গেল তরল। আচ্ছা, আর 4 আর 5 হয়ে গেলে হয়ে গেল কঠিন। দেখো, এখানে আমাদের পুরো ব্যাপারটা, ডাউটটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে এই পুরো ছকটা আমরা কিন্তু খুব ভালোভাবে বুঝে নিতে পারলাম। কী কী অনুযায়ী, এই ফিজিক্যাল স্টেট অনুযায়ী আমরা বুঝে নিতে পারলাম, আমরা জারণ সংখ্যা অনুযায়ী বুঝে নিতে পারলাম, আমরা অ্যাসিডিটি অনুযায়ী বুঝে নিতে পারলাম, আমরা নাম অনুযায়ী বুঝে নিতে পারলাম। এবার আমরা চলে আসছি প্রত্যেকটা অক্সাইড সম্পর্কে। এই যে সিকোয়েন্স অনুযায়ী আমরা পড়লাম, এই সিকোয়েন্স অনুযায়ী এদের প্রস্তুতি এবং কিছু কিছু ধর্ম আমরা পড়ব। তো প্রথমেই দেখো, আমরা N2O এর স্ট্রাকচারটা আমাদের দেখানো আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে N2O এর স্ট্রাকচারটা হচ্ছে এরকম, যে N ট্রিপল বন্ড N প্লাস এবং অক্সিজেনের মাথায় মাইনাস। আচ্ছা, এখানে কখনো কখনো একটা কোঅর্ডিনেট বন্ড অফ ফর্মেশন হয়, সেখান থেকে এখানে প্লাস এবং এটাতে O মাইনাস এখানে দেওয়া রয়েছে। তো যাই হোক, আমার এখান থেকে স্ট্রাকচার পরীক্ষাতে আসবে না, শুধুমাত্র আমাকে খেয়াল রাখতে হবে যে গঠনটা কেমন টাইপের হয়, অর্থাৎ এর জিওমেট্রি বা শেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এখানে রৈখিক টাইপের হয় বা লিনিয়ার টাইপের হয়, এটা আমাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, বেশ। N2O আমরা বানাবো কী করে, প্রিপারেশনটা আমরা কী করে করবো। N2O প্রিপারেশন করার আগে আমরা নাইট্রোজেন প্রিপারেশন করবো। নাইট্রোজেন, দেখো, নাইট্রোজেন প্রিপারেশন করার জন্য আমরা একটু আগে পড়লাম যে অ্যামোনিয়াম নাইট্রাইটকে যদি আমরা হিট দিই, তাহলে এখান থেকে 4টা হাইড্রোজেন আর 2টো অক্সিজেন, 2 অণু জল বেরিয়ে যাবে, আর আমার N আর N মিলে তৈরি করবে N2। শুধু অ্যামোনিয়াম নাইট্রাইট নয়, অ্যামোনিয়াম ডাইক্রোমেট, সোডিয়াম অ্যাজাইড, বেরিয়াম অ্যাজাইড, এগুলোকে হিট করলেও কিন্তু নাইট্রোজেন পাওয়া যায়। আমরা আজকেই প্রথম দিকটাতে পড়লাম। তো এখানে আমরা N2 বানাতে চাইছি না, আমরা N2O বানাতে চাইছি। তার মানে আমার একটা অক্সিজেন বেড়ে যাচ্ছে, একটা অক্সিজেন এখানে বেড়ে যাচ্ছে, মানে এই NO2টাকে আমি যদি NO3 করে দিই, NO2টাকে যদি আমি NO3 করে দিই, তাহলেই দেখো আমি এখান থেকে N2O বানিয়ে ফেলতে পারবো। তাহলে আগেরটা ছিল অ্যামোনিয়াম নাইট্রাইটকে হিট করলে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়, আর অ্যামোনিয়াম নাইট্রেটকে অর্থাৎ NH4NO3কে যদি আমরা হিট দিই, তাহলে কিন্তু আমার N2O আর জল তৈরি হয়ে যাবে। একই রিয়েকশন, সেম রিয়েকশন। দেখো, 4টা হাইড্রোজেন 3টা অক্সিজেন থেকে আমরা ম্যাক্সিমাম 2 অণু জল পাবো, এখানে একটা ও বেঁচে যাচ্ছে, আর এখানকার নাইট্রোজেন 2টো তো আছেই, তাহলে আমার হয়ে গেল N2O। তাহলে এইভাবে কম্পেয়ার করে করে পড়বে, তাহলে বুঝতেও সুবিধা হবে, মনে রাখতেও সুবিধা হবে যে যখন আমরা নাইট্রোজেন ব্যবহার করব, তখন আমরা NH4NO2কে হিট করব, যখন আমরা নাইট্রাস অক্সাইড যখন আমরা উৎপন্ন করব, তখন আমরা NH4NO3কে হিট করব। প্রথম কাটার নাম হচ্ছে নাইট্রাইট, অ্যামোনিয়াম নাইট্রাইট, পরেরটার নাম হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট। বৈশিষ্ট্য কি, বর্ণহীন গ্যাস, খালি চোখে দেখা যায় না,
গ্যাস তো হবেই, কারণ আমাদের এখানে একটা অক্সিজেন আছে, আমরা জানি গ্যাস। প্রশম তো হবেই, কারণ N2O আর NO প্রথম দুটো তো আমাদের প্রশম, আমরা একটু আগে দেখলাম। সরল রৈখিক লেখাই রয়েছে গঠনটা। ডায়াম্যাগনেটিক, এখানে এমন ইলেকট্রনগুলো আমার লোন পেয়ার ইলেকট্রনগুলো রয়েছে সব জোড়ায় জোড়ায় রয়েছে, এমন কোনো ইলেকট্রন নেই যে সিঙ্গেল এইভাবে বসে আছে, তাই এটা হচ্ছে আমাদের ডায়াম্যাগনেটিক। কারণ আমরা জানি যে যদি আমার আনপেয়ার ইলেকট্রন থাকে তবে প্যারাম্যাগনেটিক হয়, আর যদি আমার আনপেয়ার মানে অযুগ্ম ইলেকট্রন না থাকে তাহলে আমার ডায়াম্যাগনেটিক হয়। তাহলে আমার এখানে অযুগ্ম ইলেকট্রন নেই, সব যুগ্ম অবস্থাতে রয়েছে, তাই এটা হচ্ছে আমার ডায়াম্যাগনেটিক। আর ব্যবহার হচ্ছে শল্য চিকিৎসাতে চেতনানাশক পদার্থ হিসেবে ব্যবহৃত হয় অপারেশনের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে NO, N2 ওর পরেই চলে আসছে আমরা NOর প্রিপারেশনটা আমাদেরকে দেখতে হবে। NOর গঠনটা তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা আনপেয়ার ইলেকট্রন রয়েছে, একটা অযুগ্ম ইলেকট্রন রয়েছে, ঠিক আছে। তো এই যে আমার অযুগ্ম ইলেকট্রনটা রয়েছে, তাহলে এই অযুগ্ম ইলেকট্রনটা থাকার জন্য এটাকে আমরা প্যারাম্যাগনেটিক বলতে পারবো, প্যারাম্যাগনেটিক। আচ্ছা, অযুগ্ম ইলেকট্রনটা কেন রয়েছে তার কারণটা হচ্ছে নাইট্রোজেনের কনফিগারেশন হচ্ছে 2,5, একদম সহজ নিয়মে বলতে গেলে 7টা ইলেকট্রনকে আমরা এইভাবে ভাঙতে পারি। 5টা ইলেকট্রনের মধ্যে দেখো 2টো ইলেকট্রন অক্সিজেনের সাথে বন্ড করেছে আর 3টে ইলেকট্রন রয়ে গেছে, তাহলে 2টো ইলেকট্রন একসাথে জোড়বদ্ধ অবস্থাতে আছে আর একটা ইলেকট্রন কিন্তু সিঙ্গেল আছে। এই যে সিঙ্গেল ইলেকট্রনটা রয়েছে, আনপেয়ার ইলেকট্রনটা রয়েছে, তার জন্য এটাকে বলা হচ্ছে প্যারাম্যাগনেটিক। বর্ণহীন গ্যাস, খালি চোখে দেখা যায় না, গ্যাস তো হবেই, কারণ একটা অক্সিজেন আছে, এটা তো গ্যাস হবে। 3টে হলে তরল হয়, 4টে এবং 5টা হলে কঠিন হয়। এখানে একটা অক্সিজেন আছে, তাই আমার এটা গ্যাস। প্রশম প্রকৃতির, কারণ প্রথম দুটো প্রশম, এরপর থেকে আম্লিকতাটা স্টার্ট হবে। আচ্ছা, তাহলে বৈশিষ্ট্যগুলো আমরা সহজেই বুঝে ফেললাম। এবার হচ্ছে বিক্রিয়াগুলো আমাকে এখানে পড়তে হবে। প্রথম বিক্রিয়াটাও ইম্পর্টেন্ট, দ্বিতীয় বিক্রিয়াটাও ইম্পর্টেন্ট, বাদ দেওয়ার কোনো জায়গা নেই, কঠিন হলেও পড়তে হবে। দেখো, প্রথমেই হচ্ছে আমাদেরকে সোডিয়াম নাইট্রাইট নিতে হবে, NaNO2, ঠিক আছে। আগে দেখে নাও কী কী নিতে হবে। সোডিয়াম নাইট্রাইট, ফেরাস সালফেট, এটা নাম হচ্ছে ফেরাস সালফেট। ফেরাস সালফেট কেন বলা হচ্ছে তার কারণটা হচ্ছে এখানে এফির মাথাতে +2 চার্জ আর সালফেট মানে -2, তাহলে +2 স্টেটে থাকলে আয়রনটাকে বলা হয় থাকে ফেরাস, আর +3 স্টেটে থাকলে সেটাকে বলা হয় ফেরিক। তাহলে আমাকে এখানে কী কী নিতে হচ্ছে, সোডিয়াম নাইট্রাইট, ফেরাস সালফেট এবং H2SO4 এর দ্রবণকে যদি আমরা মেশাই, তাহলে ফেরাস সালফেটটা হয়ে যাবে ফেরিক সালফেট, ফেরাস সালফেট হয়ে গেল ফেরিক সালফেট। NO বানাচ্ছি, NO আমরা প্রিপারেশন করে ফেললাম। এই সোডিয়াম আর এখান থেকে HSO4 বেরিয়ে এসে NaHSO4 তৈরি করবে, সোডিয়াম বাইসালফেট, আর তার সাথে জল বেরিয়ে যাবে। এই হচ্ছে আমার রিয়েকশান, কষ্ট হলেও মনে রাখতে হবে। সোডিয়াম নাইট্রাইট, ফেরাস সালফেট এবং H2SO4 এর মিশ্রণ থেকে আমরা ফেরাস সালফেটটাকে বানিয়ে নেবো ফেরিক সালফেট, Na আর HSO4 মিলে তৈরি হবে সোডিয়াম বাইসালফেট, আর এখান থেকে তৈরি হবে NO আর হচ্ছে জল। বেশ, তাহলে আমরা নাইট্রিক অক্সাইড আমরা তৈরি করতে পারলাম। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নাইট্রিক অক্সাইড কার কার মিশ্রণ থেকে পাওয়া যায়, তোমরা বলবে সোডিয়াম নাইট্রেট, ফেরাস সালফেট আর H2SO4 এর মিশ্রণ থেকে। পরীক্ষাতে কখনোই তোমাকে এরকম একটা রিয়েকশন দিয়ে ব্যালেন্স করতে দেবে না, সম্ভাবনা খুবই কম। খুব বেশি হলে হয়তো যেই মেন্স টেন্সে বা WBJEতে দিতে পারে, তাই তোমরা পুরোটা করে রাখবে, করে রাখতে কোনো অসুবিধা নেই। ব্যালেন্সটাও তোমরা ওই ধাতু অধাতু তারপরে অক্সিজেন হাইড্রোজেন এই ফর্মেটে তোমরা ব্যালেন্সটাও বানিয়ে রাখবে, কোনো সমস্যা নেই। যেমন এখানে দেখো প্রথমে ধাতুর ব্যালেন্সটাকে করে রাখবে, Fe2 আছে তাহলে এখানটাতে 2 বসিয়ে দিলে। আচ্ছা, আর কি করবে, এখান থেকে তোমরা পরপর স্টেপগুলো নিয়ে পরে বাকি পোর্শনটাও তোমরা কমপ্লিট করে নিতে পারবে, ঠিক আছে। সেটা নিয়ে আমাদের এখানে কোনো ব্যাপার নেই, আমরা ব্যালেন্সটা নিয়ে এখানে আলোচনাও করছি না। কিন্তু তোমরা ইন জেনারেল প্রাথমিক অবস্থাতে যেটা মনে রাখবে যে সোডিয়াম নাইট্রাইট, ফেরাস সালফেট আর H2SO4 এর মিশ্রণকে উত্তপ্ত করলে আমার নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে আমাদের এখানে বিক্রিয়কগুলোর নাম মনে রাখতে হবে, আর বিক্রিয়াজাত পদার্থটা যেটা মেন প্রোডাক্ট তার নামটা আমাকে মনে রাখতে হবে। যে NO মানে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করতে আমার কী কী লাগবে, কার কার মিশ্রণ লাগবে, সোডিয়াম নাইট্রাইট, ফেরাস সালফেট এবং H2SO4, এই 3টে মিশ্রণ থেকে আমি NOটাকে বানাতে পারবো। ব্যাস এইটুকু মনে রাখতে পারলেই তোমার কাজটা হয়ে গেল। তারপরে তুমি বাড়িতে আস্তে আস্তে যখন এটা রপ্ত হয়ে যাবে, যখন বাঁ দিকটা মুখস্থ হয়ে যাবে, তখন তুমি নিজেই ভাববে যে আমি দেখি তো ব্যালেন্সটা মানে বিক্রিয়াটা লিখতে পারি কি না। ফেরাস সালফেট ফেরিক সালফেট হয়ে যাবে, এটা খেয়াল রাখলে। Na আর এখান থেকে HSO4 বেরিয়ে NaHSO4 বানিয়ে দিলে আর জল বার করে দিলে, তারপর একটু সময় নিয়ে ব্যালেন্সটা ধীরে সুস্থে করলে। আচ্ছা, নেক্সট হচ্ছে আরেকটা বিক্রিয়া অত্যন্ত ইম্পর্টেন্ট, VBI লেখাই আছে, যদি আমরা কপারের সাথে যদি আমরা লঘু HNO3 বিক্রিয়া ঘটাই, তাহলে আমার কিউপ্রিক নাইট্রেট তৈরি হবে আর NO তৈরি হবে, নাইট্রিক অক্সাইড এবং জল তৈরি হবে। তাহলে এখানেও দেখো NO আর জলটা ফিক্সড হয়ে গেল, আর কপার আর HNO3 তৈরি হয়ে গেল, তাহলে কিউপ্রিক নাইট্রেট CuNO3 আর NO আর জল। তাহলে কপারের সাথে কেমন HNO3 নিতে হবে, লঘু HNO3 নিতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট রিয়েকশান, এটা পরীক্ষাতে বারবার আসে যে
কপারের সাথে লঘু HNO3 বিক্রিয়াতে কী উৎপন্ন হয় তোমাদেরকে শুধু বলতে হবে নাইট্রিক অক্সাইড। ঠিক আছে, তাহলে এখানেও শুধুমাত্র কপার আর লঘু HNO3 মিশ্রণে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয় বা NO উৎপন্ন হয়। এটা তোমরা প্রথমে মনে রাখবে। যখন এটা তোমার মাথার মধ্যে সেট হয়ে যাবে তখন তুমি ভেবে নেবে যে ঠিক আছে আর কী বানানো যেতে পারে এখান থেকে। জল তো উৎপন্ন হবে, আর Cu আর NO3 আছে, তাহলে আমি CuNO3 হোল্টো বানিয়ে নিই, ব্যাস কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি N2O3-তে। N2O3 গঠনটা কেমন? একই প্লেনে থাকে, তাই গঠনটা হচ্ছে সামতলিক গঠন বা সমতলীয়, প্ল্যানার স্ট্রাকচার, PLANAR, প্ল্যানার স্ট্রাকচার। ক্লিয়ার? আচ্ছা, N2O3 বানানোটা খুব সহজ। N2O3 বানাতে গেলে কি করতে হয় বলো তো? এই জায়গাটাতে আমরা আবার ফিরে আসছি। এই N2O3 বানাতে গেলে আমাদেরকে আগেরটা আর পরেরটাকে যোগ করে দিতে হয়। আমরা যদি দুটো NO আর যদি আমরা তারপরে N2O4কে যোগ করে দিই, তাহলে আমার এখান থেকে চলে আসবে N2O3, 2N2O3। দেখো ব্যালেন্সও কমপ্লিট হয়ে গেছে, রিয়েকশনও কমপ্লিট হয়ে গেছে, পুরোটাই আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমি যদি 2 অণু NO আর 1 অণু যদি N2O4কে যদি আমরা যোগ করে দিই, তাহলে আমার এখান থেকে N2O3টা তৈরি হয়ে যাবে। এখন লক্ষ্য করে দেখো NOটা আমার কোন স্টেটে আছে? গ্যাসিয়াস স্টেটে আছে। N2O4টা কঠিন স্টেটে আছে। এই গ্যাসটাকে তরলে নামাতে হবে, তার জন্য এটাকে একটু কুল করতে হবে। অল্প মাইনাস টেম্পারেচারে আমাদের দেখা যায় এটাকে কুল করলে 250 কেলভিন টেম্পারেচারে যদি আমরা এটাকে ঠান্ডা করি তাহলে দেখা যায় যে এখান থেকে আমার N2O3টা তৈরি হয়। তাহলে রিয়েকশানটা একদম সহজ, অর্থাৎ N2O3-র আগেরটাকে নিতে হবে 2 অণু, আর তারপরে যেটা আছে সেটাকে 1 অণু নিয়ে যোগ করে দিলেই আমাদের 2 অণু N2O3 উৎপন্ন হয়ে যাবে। এটা হচ্ছে তরল হবে 3 N2O3, 3 3, তার মানে আসছে, তার মানে আমার এটা হচ্ছে তরল। মনে রাখার কত সুবিধা। কালারটা কেমন হবে? নীল বর্ণের হবে। N2O3 কালার হচ্ছে নীল বর্ণের। আগের যে দুটো গ্যাসীয় ছিল সেগুলো দেখো বর্ণহীন ছিল, তাহলে এই একটা আমরা কালার পেলাম, নীল বর্ণের কালার আমরা পেলাম। এখানে একটা কোঅর্ডিনেট বন্ড রয়েছে, একটা অসমযোজী বন্ধন রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো রকম আনপেয়ার্ড ইলেকট্রন, অযুগ্ম ইলেকট্রন কোথাও নেই, তাই এটার ক্ষেত্রে আমাদের এটাকে বলা যেতে পারে ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক বলা যাবে না। তার কারণ হচ্ছে এই যে নাইট্রোজেনটা রয়েছে, নাইট্রোজেনেও দেখো একটা দুটো, যদি আমরা এটা দিয়ে দেখাই দেখো একটা দুটো তিনটে বন্ড করে ফেলেছে, তার মানে নাইট্রোজেনের এখানে যে লোন পেয়ার ইলেকট্রনটা আছে তার মানে এখানেও এটা জোড়ায় জোড়ায় অবস্থান করছে। আবার অক্সিজেনের ক্ষেত্রেও আমাদের যে সমস্ত আনপেয়ার ইলেকট্রনগুলো আছে, এই লোন পেয়ার ইলেকট্রনগুলো আছে, তারা দেখো জোড়ায় জোড়ায় অবস্থান করছে, অর্থাৎ কেউ সিঙ্গেল নেই, এখানে কেউ সিঙ্গেল নেই। ফলে আমাদের এখানে এটাকেও প্যারাম্যাগনেটিক আমরা বলতে পারবো না, আমাদেরকে এটা ডায়াম্যাগনেটিক বলতে হবে, কারণ এখানে সব লোন পেয়ার ইলেকট্রনগুলো সব জোড়ায় জোড়ায় অবস্থান করছে। আম্লিক প্রকৃতির, এখান থেকে তো অ্যাসিডিটি স্টার্ট, N2O3 থেকে তো অ্যাসিডিটি স্টার্ট হচ্ছে, আম্লিকতা স্টার্ট হচ্ছে, কারণ জারণ স্তর +3, জারণ স্তর বাড়তে শুরু করেছে। এর জারণ স্তর +3 কেন? দেখো 3টা অক্সিজেনের জন্য -6, তাহলে N2-র জন্য +6, দুটো N2-র জন্য +6 হলে একটা নাইট্রোজেনের জন্য হবে +3, তাহলে +3 থেকে আমাদের এখানে অ্যাসিডিটিটা স্টার্ট হচ্ছে। নেক্সট হচ্ছে NO2। NO2 এর কালারটা হচ্ছে এটা স্ট্রাকচারটা হচ্ছে একটু কৌণিক ভি শেপ টাইপের NO2 এর গঠনটা। আচ্ছা, আর কি? হ্যাঁ, এখানে দেখো একটা ইলেকট্রন রয়েছে, আনপেয়ার ইলেকট্রন রয়েছে, তাই এটাকে আমরা প্যারাম্যাগনেটিক বলবো। তাহলে আমার NO2টা হয়ে গেল প্যারাম্যাগনেটিক। এর আগে আমরা কোনটাকে প্যারাম্যাগনেটিক পেলাম? NO-টাকে আমরা পেয়েছিলাম প্যারাম্যাগনেটিক, আর NO2টাকে আমরা পেলাম প্যারাম্যাগনেটিক। তাহলে খেয়াল রাখবে তোমরা, NO আর NO2 এই দুটো হচ্ছে আমার প্যারাম্যাগনেটিক। ক্লিয়ার? বেশ। আম্লিক প্রকৃতির তো হবেই, কারণ আম্লিকতা আমার স্টার্ট হয়ে গেছে। গ্যাসীয় তো হবেই, কারণ এখানে দুখানা অক্সিজেন আছে, দুখানা অক্সিজেন আছে মানে এটা হচ্ছে আমার গ্যাস। আর কালারটা হচ্ছে বাদামি বর্ণের, খুব ইম্পর্টেন্ট NO2-র কালার। NO2-র কালার বারবার আসে, NO2-টার কালার হচ্ছে বাদামি বর্ণের, আর NO3-র কালার যেটা তরল সেটার কালার হচ্ছে নীল বর্ণের। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা NO2টা কী করে প্রিপারেশন করব সেটা এবারে আমরা দেখব। সবথেকে প্রথম পদ্ধতিটা খুব সহজ পদ্ধতি। যদি আমরা লেড নাইট্রেটকে হিট দিই তাহলে আমাদের এখান থেকে PbO তৈরি হবে, 4NO2 তৈরি হবে, আর O2 তৈরি হবে। এই রিয়েকশনটা তোমরা দেখবে অনেক নিচু ক্লাস থেকেই পড়ে আসছো, যে লেড নাইট্রেটকে হিট দিলে আমাদের এখান থেকে NO2 গ্যাস উৎপন্ন হয়, অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, আর PbO উৎপন্ন হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে কপারের সাথে বিক্রিয়া, কপারের সাথে গাঢ় HNO3। আগেরটা দেখবে ডাইলুট HNO3 পড়লাম আমরা একটু আগে, এখানে আমাদের গাঢ় HNO3 দিলে কিউপ্রিক নাইট্রেট, জল আর NO2 গ্যাস উৎপন্ন হয়। তাহলে দুটো রিয়েকশনকে যদি আমরা কম্বাইন করি বা দুটোকে যদি একটু ট্যালি করে করে পড়ি, দেখো কত ইজিলি রিয়েকশনটাকে মনে রাখতে পারবো। কপারের সাথে যখন আমরা লঘু HNO3 মেশাবো তখন আমার NO উৎপন্ন হবে, আর সেই কপারের সাথেই যখন আমরা কনসেন্ট্রেট বা গাঢ় HNO3 মেশাবো তখন আমার উৎপন্ন হবে NO2, আর কিউপ্রিক নাইট্রেট আর জল এখানেও আমার কিন্তু উৎপন্ন হবে। তাহলে মেন প্রোডাক্ট হিসাবে যখন আমি লঘু HNO3 দিচ্ছি তখন আমি NO পাচ্ছি, যখন আমি গাঢ় HNO3 দিচ্ছি তখন আমি NO2 পাচ্ছি। যদি তোমরা ভুলে যাও যে
কখন কোনটা হবে লক্ষ্য করে দেখো, এনওতে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট +2 আর NO2তে নাইট্রোজেনের অক্সিজেন স্টেট হচ্ছে +4। তোমরা খেয়াল রাখবে যে যখন আমরা লঘু নেবো তখন কম অক্সিডেশন স্টেটের প্রোডাক্টটা তৈরি হবে, মানে এনওটা তৈরি হবে, আর যখন আমরা গাঢ় নেবো মানে একটু শক্তিশালী নেবো তখন বেশি অক্সিডেশন স্টেটের প্রোডাক্ট তৈরি হবে, তার মানে আমার NO2 তৈরি হবে। তাহলে এই রিয়েকশনটাকে তোমরা সহজেই মনে রাখতে পারবে। অর্থাৎ কপারের সাথে যখন আমরা লঘু HNO3 মেশাবো তখন আমার উৎপন্ন হবে NO, আর কপারের সাথে যখন আমরা গাঢ় HNO3 মেশাবো তখন আমার তৈরি হবে NO2। এখানেও আমাদের বিক্রিয়ার ব্যালেন্স ট্যালেন্স এগুলো সব পরের কথা, আমাদের অতভাবে কঠিনভাবে মনে রাখার তোমাদের কোনো দরকার নেই। তোমরা শুধুমাত্র মনে রাখবে NO2 পাওয়া যায় লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে, অথবা সেকেন্ড মেথড হচ্ছে কপারের সাথে যদি আমরা গাঢ় HNO3কে মেশাই তাহলেই আমরা NO2 পাবো, আর যদি আমরা এখানে লঘু HNO3কে মেশাই তাহলে আমরা NO2 এর জায়গায় আমরা NO পাবো। এইভাবে তোমরা পড়বে, তাহলে দেখবে রিয়েকশনগুলো মনে রাখাটা অনেকটা সুবিধা হবে। পুরো লাইন বাই লাইন এইভাবে মুখস্থ করতে যেও না যে 2PbNO3 হিট দিলাম 2PbO4NO2, অত মনে রাখতে পারবে না। প্রথম মনে রাখবে লেড নাইট্রেটকে হিট দিলে আমরা পাবো NO2, আর কপার আর গাঢ় HNO3 থেকে আমরা পেয়ে যাব কি NO2। বেশ, এইভাবে তোমরা খেয়াল রাখবে। নেক্সট আমরা চলে আসছি N2O4। N2O4টা দেখো আলাদা করে কোনো মনে রাখার দরকার নেই। এই যে আমরা NO2 পেলাম, এই NO2টাকে ডাইমারাইজ করে দিলে আমরা NO2O4 পেয়ে যাব, অর্থাৎ 2NO2 থেকে আমরা পেয়ে যাব N2O4। এবার N2O4 চারখানা অক্সিজেন আছে, তার মানে এটা কঠিন স্টেট, আর বাঁ দিকেরটা হচ্ছে আমার গ্যাসীয় স্টেট। গ্যাসকে কঠিন করতে গেলে কী করতে হয়? কুলিং করতে হয়, কুলিং ঠান্ডা করতে হয়। তাহলে NO2 থেকে যখন আমরা N2O4 করব তখন ঠান্ডা করতে হবে, আর N2O4 থেকে আবার যদি NO2তে ফিরে আসতে চাই তাহলে হিট দিতে হবে। তাহলে দুটো রিয়েকশান আমরা পরপর বুঝে গেলাম। তাহলে আমরা প্রথমটাই মনে রাখবো, যেটাই আমাদের এখানে পড়ছি N2O4 প্রিপারেশন করতে গেলে তাহলে আমাদেরকে কী করতে হবে? 2NO2 নিয়ে গ্যাসটাকে কুলিং করতে হবে। আচ্ছা, স্ট্রাকচার কেমন? প্ল্যানার স্ট্রাকচার, সমতলীয় স্ট্রাকচার, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কালার নেই, কোনো কালার নেই, তাই এটা হচ্ছে বর্ণহীন। আচ্ছা, কঠিন, 4টা অক্সিজেন আছে মানে কঠিন তো হবেই। আম্লিক প্রকৃতির, অ্যাসিডিক, আম্লিক প্রকৃতির, কারণ অক্সিডেশন স্টেট কত? +4, তাহলে এটা তো আম্লিক প্রকৃতির হবেই। +3 থেকেই তো আমাদের অ্যাসিডিটি স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, ডায়াম্যাগনেটিক, কোনো রকম আনপেয়ার ইলেকট্রন নেই, তাই এটা হচ্ছে আমাদের ডায়াম্যাগনেটিক। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, রিয়েকশনগুলো যখন আমরা এখানে পড়ছি এই ছকটা থেকে, তখন N2টা যখন আমরা বানালাম তাহলে একবার জাস্ট রিভাইজ করে দিই। দেখো NH4NO2 জায়গায় NH4NO3 নিয়ে আমরা হিট দিয়ে দিলাম, তাহলে আমার এখান থেকে N2O তৈরি হয়ে গেল। যখন আমরা NO বানাতে এলাম তখন আমরা দুটো পদ্ধতি পড়লাম। প্রথম পদ্ধতিটা ওরকম পড়লাম, ওই যে NaNO2 FeSO4 আর কি ওর সাথে H2SO4, ওই মিশ্রণটা থেকে পেলাম। আরেকটা মিশ্রণ পেলাম কপারের সাথে আমরা লঘু HNO3 দিলাম, তাহলে আমরা এখান থেকে NOটা প্রিপারেশন করতে পারলাম। N2O3টা বললাম মনে রাখার কোনো দরকার নেই, এই 2 অণু NO আর 1 অণু N2O4 মিলিয়ে মিশিয়ে আমার তৈরি হয়ে গেল N2O3। আচ্ছা, N2O4টাও দেখো আমাদের আলাদা করে মনে রাখতে হলো না, 2 অণু NO2কে যোগ করে দিলে আমরা পেয়ে গেলাম N2O4। NO2টাকে আমরা বানিয়ে ফেললাম। NO2টাকে আমরা কী করে বানালাম? প্রথমত আমরা লেড নাইট্রেট PbNO3 এটাকে আমরা হিট দিয়ে দিলাম, তাহলে এখান থেকে PbO NO2 আর O2 পেয়ে গেলাম। আরেকটা আমরা এই কপারের সাথে গাঢ় HNO3 নিয়ে নিলাম, কপারের সাথে গাঢ় HNO3 নিয়ে নেওয়ার ফলে আমরা এখান থেকে কী পেয়ে গেলাম? NO2। লঘু HNO3তে আমরা NO পেলাম, গাঢ় HNO3তে আমরা NO2 পেলাম। ব্যাস, দেখো এতগুলো রিয়েকশান আমাদের চোখের সামনে ক্লিয়ার হয়ে গেল। লাস্ট হচ্ছে N2O5। N2O5টা কী করে বানাবো এবার আমরা জাস্ট দেখে নেবো, এটাই শেষ, তাহলে আমাদের এখানে অক্সাইডগুলো কমপ্লিট হয়ে যাবে। N2O5-এর গঠনটা হচ্ছে প্রথমত সমতলীয় গঠন। এখানে নাইট্রোজেনের দেখো সমযোজ্যতা 4, ম্যাক্সিমাম যে নাইট্রোজেনের সমযোজ্যতা 4 হয়, দেখো এখানে এটা কিন্তু প্রুফ হয়েছে। সমযোজ্যতা 4 কেন? তার কারণটা হচ্ছে দেখো এখানে ডবল বন্ড, এখানে একটা বন্ড, এখানে একটা কোঅর্ডিনেট বন্ড বা অসমযোজী বন্ধন, টোটাল বন্ড হয়েছে কটা? 4টি। এখানেও তাই, দেখো নাইট্রোজেনের 4টে বন্ড হয়েছে। দ্যাট মিন্স নাইট্রোজেনের সমযোজ্যতা 4, এখানে আমরা এই স্ট্রাকচারটাতে দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রিপারেশন কী করে করব? নাইট্রিক অ্যাসিডের সাথে আমরা ফসফরাস পেন্টক্সাইডের যে ডাইমার P4O10 সেটাকে যদি যুক্ত করি তাহলে আমার এখান থেকে N2O5 আর HPO3 উৎপন্ন হয়। তাহলে এখানেও আমাদেরকে মনে রাখতে হবে, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে N2O5 কী থেকে প্রিপেয়ার করা যায়? নাইট্রিক অ্যাসিড থেকে আর P4O10 থেকে। কখনো কখনো তোমাদের পরীক্ষাতে কোশ্চেন হিসাবে দিতেও পারে যে নাইট্রিক অ্যাসিড আর ফসফরাস পেন্টক্সাইড তোমাদের হয়তো দিয়ে দিল, বা ফসফরাস পেন্টক্সাইডের ডাইমার দিয়ে দিল, তাহলে যোগ করলে কি উৎপন্ন হবে? সেক্ষেত্রে আমার উৎপন্ন হয়ে যাবে N2O5, ডাইনাইট্রোজেন পেন্টক্সাইড। আচ্ছা, তাহলে ক্লিয়ার হয়ে গেল পুরো ব্যাপারটা। এখানে আমাদেরকে শুধুমাত্র এইটুকু মনে রাখতে হচ্ছে যে HNO3 আর P4O10 যেটা হচ্ছে P2O5 এর ডাইমার আর কি, তাহলে সেখান থেকে আমাদের এটা তৈরি হচ্ছে।
বেশ, এটা কালারলেস, কোনো রকম বর্ণ নেই, কঠিন, 5টা অক্সিজেন আছে, কঠিন তো হবেই, 4 আর 5 হলে কঠিন হয়, 3 হলে তরল হয়, তার নিচেরগুলো গ্যাস হয়, আমরা এইমাত্র আলোচনা করলাম। অ্যাসিডিটি তো বাবা, +5 অক্সিডেশন স্টেট, সব থেকে বেশি অ্যাসিডিটি, হাইয়েস্ট অক্সিডেশন স্টেট, হাইয়েস্ট অ্যাসিডিটি, কোনো রকম আনপেয়ার ইলেকট্রন নেই, সব পেয়ার্ড অবস্থাতে আছে, তাই কোনো সমস্যাও আমরা এখানে কিছু হওয়ার কথা নয়। তাহলে আমাদের এখান থেকে হ্যাঁ এটা হয়ে গেল ডায়াম্যাগনেটিক। নাইট্রোজেনের যে ভ্যালেন্স সেলের 5খানা ইলেকট্রন, দেখো 5খানা ইলেকট্রন নাইট্রোজেনে কমপ্লিট হয়ে গেছে, 1 2 3 4 5টা। আবার এই নাইট্রোজেনে দেখো 2টো দেখানোই আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে দেখো এগুলো সব কাভার করা আছে, কোনো আনপেয়ার ইলেকট্রন নেই, তাই ডায়াম্যাগনেটিক। তাহলে প্যারাম্যাগনেটিক আমরা কোথায় দুটোই পেলাম, একটা হচ্ছে NO আর একটা হচ্ছে NO2। একটা NO একটা NO2, এই দুটোই হচ্ছে আমাদের একমাত্র প্যারাম্যাগনেটিক, একটা NO আর একটা হচ্ছে NO2, বাকি সবাই হয়ে গেল আমাদের ডায়াম্যাগনেটিক। প্রথম দুটো প্রশম, পরেরগুলো হচ্ছে আমাদের আম্লিক, লাস্টেরটার অ্যাসিডিটি বা আম্লিকতা সবচেয়ে বেশি, ঠিক আছে। প্রথম দুটো গ্যাস হলো, N2O3টা আমরা তরল পেলাম, N2O4 আর N2O5টা আমরা কঠিন পেলাম, আর বাকি যেগুলো পড়ে আছে সেগুলো আমাদের গ্যাস। এইভাবে আমরা এগুলোকে মনে রাখতে পারবো, পুরোটাই আমাদের মাথার মধ্যে চলে এলো। খুব ইম্পর্টেন্ট টপিক, এই পোর্শনটা থেকে 1 নাম্বার আসার অত্যন্ত সম্ভাবনা আছে। নেক্সট হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড, অর্থাৎ এটাই হচ্ছে আমার লাস্ট পোর্শন বা লাস্ট টপিক, ঠিক আছে। নাইট্রিক অ্যাসিডটা হলে এরপর আমরা ফসফরাসের দিকে এগিয়ে যেতে পারবো। তো প্রথমেই আমরা দেখব যে নাইট্রিক অ্যাসিড কী করে প্রিপারেশন করা হয়। কী করে প্রিপারেশন করা হয়, সোডিয়াম নাইট্রেট আর H2SO4কে যোগ করে যদি আমরা হিট দিই তাহলে সোডিয়াম বাইসালফেট আর নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। এটা হচ্ছে একটা মেথড, পরীক্ষাগার মেথড। নাইট্রিক অ্যাসিড তো আমাদের ক্লাস 10 লেভেল বা নিচু ক্লাসেও পড়েছো। জাস্ট মনে রাখবে যে সোডিয়াম নাইট্রেট আর H2SO4 মিশ্রণ থেকে নাইট্রিক অ্যাসিড তৈরি করা যায়। নেক্সট হচ্ছে শিল্প পদ্ধতি, অসওয়াল্ড পদ্ধতি, যেটা তোমরা ক্লাস 10 লেভেলে অসওয়াল্ড পদ্ধতিটা পড়েছো। ক্লাস 10 লেভেলে অসওয়াল্ড পদ্ধতি ছিল। কি করে মনে রাখবো আমরা, প্রথম ধাপে আমরা বানাবো NO, পরের ধাপে বানাবো NO2, তারপরের ধাপে বানাবো HNO3। NO থেকে NO2 বানাতে গেলে দেখো একটা অক্সিজেন অ্যাড হয়েছে, তার মানে আমরা O2 দিয়ে দেবো। NO2 থেকে HNO3 বানাতে গেলে দেখো হাইড্রোজেন আর অক্সিজেন অ্যাড হয়েছে, তার মানে আমরা জল দিয়ে দেবো। এইভাবে মনে রাখতে পারবে। অর্থাৎ তোমরা যদি NO, NO2, HNO3 এই 3টে টার্ম মনে রাখো, তাহলে আমাদের কিন্তু অসওয়াল্ড পদ্ধতি কমপ্লিট হয়ে গেল। তাহলে NO বানানোটাই হচ্ছে জটিল। NOটা কী করে বানাবো, আমাদের এখানে NOটাকে ওই কপার ডাইলুট HNO3 দিয়ে তো আর NO বানানো যাবে না, বা NaNO2 FeSO4 H2SO4 দিয়েও NO বানানো যাবে না। এখানে NOটাকে বানাতে হবে 4 অণু অ্যামোনিয়া আর 5 অণু অক্সিজেন। প্লাটিনাম অনুঘটক, 1100 কেলভিন টেম্পারেচার, 5 atm প্রেসার। তাহলে আমাদের প্রথম ধাপে 4 HNO3 প্লাস 5 O2 অর্থাৎ অ্যামোনিয়া এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আমার তৈরি হবে NO। তাহলে আমরা NOটাকে বানাবো অ্যামোনিয়া আর অক্সিজেন থেকে, এটাকে আমরা খেয়াল রাখবো। তাহলে এই NO বানানোর পরে আমরা এটাকে আবার অক্সিডাইজ করছি, দিয়ে NO2তে পরিণত করছি। NO2টার সাথে যখন আমরা জল দিচ্ছি তখন আমার তৈরি হয়ে যাচ্ছে নাইট্রিক অ্যাসিড। দিস ইজ অসওয়াল্ড প্রসেস। তাহলে আমি প্রথমে অ্যামোনিয়া এর অক্সিডেশনের সাথে অক্সিডেশন ঘটিয়ে বা এর সাথে অক্সিজেন যুক্ত করে NO তৈরি করলাম। এই NOর সাথে আমি O2 যোগ করে NO2 বানালাম। সেই NO2র সাথে জল যোগ করে আমি HNO3 বানালাম। সেখানে আমার আবার NO ফিরে এলো, সেই NO আবার NO2 করলো, সেই NO2 আবার HNO3 করলো, দিয়ে এটা সাইক্লিক প্রসেসটা চলতে থাকলো। প্রচুর পরিমাণে নাইট্রিক অ্যাসিড আমরা এখানে পেতে পারবো, তাই এটা শিল্পে ব্যবহার করা হয়। দিস ইজ অসওয়াল্ড প্রসেস। নাইট্রিক অ্যাসিডের গঠন কেমন, নাইট্রিক অ্যাসিডের গঠনটা হচ্ছে প্ল্যানার স্ট্রাকচার, ত্রিকোণীয় সমতলীয় স্ট্রাকচার। নাইট্রোজেনটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার বন্ড রয়েছে, 4খানা বন্ড রয়েছে টোটাল, 1 2 3 4, অর্থাৎ এর ক্ষেত্রেও আমাদের সমযোজ্যতা 4। যেমন আমাদের N2O5 এর ক্ষেত্রে সমযোজ্যতা 4 পেলাম নাইট্রোজেনের, তেমনি এর ক্ষেত্রেও সমযোজ্যতা হচ্ছে আমার 4। এর গঠনটাতে আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 3খানা সিগমা বন্ড আছে আর 1খানা পাই বন্ড আছে। 3খানা সিগমা বন্ড মানে এর হাইব্রিডাইজেশন হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন, বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি, এবং গঠনটা হয়ে যাচ্ছে আমাদের ট্রাইগোনাল প্ল্যানার, অর্থাৎ ত্রিকোণীয় সমতলীয়। ক্লিয়ার হয়ে গেল পুরো ব্যাপারটা। এখানে একটা অসমযোজী বন্ধন তৈরি হচ্ছে, নাইট্রোজেন অক্সিজেনকে ইলেকট্রন ডোনেট করছে, দুটো লোন পেয়ার ইলেকট্রন অক্সিজেনকে ডোনেট করছে, তাই নাইট্রোজেনের মাথায় প্লাস, অক্সিজেনের মাথায় মাইনাস, আমরা এইভাবে লিখতে পারি। অর্থাৎ HNO3-র এই স্ট্রাকচারটা যেমন সঠিক, এই গঠনটাও আমার সঠিক, দুটোর মধ্যে যে কোনো একটা গঠন আমরা ইউজ করতে পারি। আচ্ছা,
নেক্সট হচ্ছে HNO3-তে দেখো HNO3টা যদি ডিসোসিয়েট হয় তাহলে আমাদের H প্লাস আর NO3 মাইনাস তৈরি হবে, অর্থাৎ HNO3 ডিসোসিয়েট হয়ে ভেঙে পড়ে একটা মাত্র H প্লাস আয়ন তৈরি করছে, তাই এর বেসিসিটি বা ক্ষারকীয়তা হচ্ছে 1। ওই জন্য HNO3-কে বলা হয়ে থাকে তীব্র একক্ষারীয় অ্যাসিড, যেহেতু এটা একটা মাত্র H প্লাস আয়ন বিয়োজিত করতে পারে। HNO3-তে যদি নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট তোমরা দেখতে চাও, এই দেখো HNO3 তিনটা অক্সিজেনের জন্য -6, হাইড্রোজেনের জন্য +1, তাহলে এখানে কত বসালে আমাদের 0 আসবে, এখানে আমাকে বসাতে হবে +5। তার মানে HNO3-তে নাইট্রোজেনের সর্বোচ্চ জারণ স্তর +5 রয়েছে, আর আমরা জানি নাইট্রোজেনের সর্বোচ্চ জারণ স্তর +5-এর বেশি তো আর হতে পারে না, কারণ নাইট্রোজেনের ভ্যালেন্স শেলের ইলেকট্রনই তো হচ্ছে 5টা, তাহলে ম্যাক্সিমাম 5টা ইলেকট্রন ছেড়ে দিতে পারে, তবেই সে নাইট্রোজেন +5 হয়ে যাবে। তখন তার ইলেকট্রন হয়ে যাবে 2, অর্থাৎ সেটা হিলিয়ামের কনফিগারেশন পেয়ে যাবে, নোবেল গ্যাসের কনফিগারেশন পেয়ে যাবে, তাই +5-এর বেশি তো আর হতে পারে না। তো HNO3-তে এটা তো +5 স্টেটই রয়েছে, তাই +5 থেকে +6 তো আর হতে পারবে না, তাই নিজে এটা আর কিন্তু জারিত হতে পারবে না, বা তার অক্সিডেশন স্টেট নিজের অক্সিডেশন স্টেট আর বাড়াতে পারবে না। তাই HNO3 কী করে, অপরকে জারিত করে আর নিজে বিজারিত হয়, তাই HNO3-কে তীব্র জারক পদার্থ বলা হয়ে থাকে। কেন? কারণ HNO3 অপরকে জারিত করে এবং নিজে বিজারিত হয়, অর্থাৎ এর তীব্র জারণ ধর্ম দেখা যায়। HNO3 রিয়েকশন আমরা HI প্রিপারেশনের সময় পড়েছি, আমরা বায়োমলিকিউলসের ক্ষেত্রে HNO3 রিয়েকশন পড়েছি যে তীব্র HNO3-কে সেখানে দেখা যাচ্ছে তীব্র জারক দ্রব্যরূপে ব্যবহার করা হচ্ছে। আমরা ওই যে গ্লুকোজের রিয়েকশানটা যখন আমরা পড়েছিলাম যে গাঢ় HNO3 দিয়ে, তখন আমরা দেখেছি সেখান থেকে গ্লুকারিক অ্যাসিড বা স্যাকারিক অ্যাসিড উৎপন্ন হয়। আচ্ছা, বা HI-এর ক্ষেত্রেও যখন আমরা উৎপন্ন করেছিলাম তখন দেখেছিলাম যে HI-টা তীব্র বিজারক পদার্থ, তার সাথে সেটাকে আলাদাভাবে রাখার জন্য তার সাথে সেটাকে HNO3 যোগ করা হয়, যাতে সেটাকে রিয়েকশানটাকে ব্যাকওয়ার্ড ডিরেকশানে না নিয়ে আসতে পারে। হ্যালো অ্যালকেন হ্যালোরিন চ্যাপ্টারতে আমরা এটা পড়েছি। তো যাই হোক, HNO3-তে আমাদের যদি আমরা HNO3-র সাথে NO2 গ্যাসকে যদি আমরা দ্রবীভূত করি, তাহলে NO2-র কালার দেখো, একটু আগে আমরা পড়লাম বাদামি বর্ণের ধোঁয়া একটা নির্গত হয়, যেহেতু NO2 গ্যাসের কালারটা হচ্ছে বাদামি, এইটাকে বলা হয়ে থাকে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড। এই জাস্ট আমরা এই পয়েন্টগুলো খেয়াল রাখবো। এবার হচ্ছে ধর্ম বিক্রিয়াগুলো। প্রথমেই দেখো ধর্ম যেটা দেওয়া রয়েছে, অধাতুর সাথে বিক্রিয়া। কার সাথে বিক্রিয়া? অধাতুর সাথে বিক্রিয়া। কার কার সাথে বিক্রিয়া রয়েছে? আয়োডিন, ফসফরাস, সালফার এবং হচ্ছে কার্বন। আয়োডিন মানে হচ্ছে I2 প্লাস হচ্ছে 10HO3, ফসফরাসের সাথে 20HNO3, এটার সাথে 48HNO3। এই 10, 20, 48 এটা মনে রাখার কোনো দরকার নেই, তোমরা শুধু মনে রাখবে HNO3 সাথে বিক্রিয়া করছে আয়োডিন, ফসফরাস এবং সালফার। প্রথমটার ক্ষেত্রে তৈরি করছে HiO3, জাস্ট এই টার্মটা খেয়াল রাখবে তাহলেই হয়ে যাবে। পরেরটার ক্ষেত্রে তৈরি হচ্ছে H3PO4, জাস্ট এটা খেয়াল রাখবে। পরেরটার ক্ষেত্রে সালফার দিয়ে তৈরি হচ্ছে সালফিউরিক অ্যাসিড, তারপরেরটাতে কার্বনের সাথে তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই চারটে নাম মনে রাখবে যে আয়োডিনের সাথে যুক্ত হলে HiO3 উৎপন্ন হয়, ফসফরাসের সাথে যুক্ত হলে H3PO4 তৈরি হয়, সালফারের সাথে যুক্ত হলে H2SO4 তৈরি হয়, এবং কার্বনের সাথে যুক্ত হলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। আর সব ক্ষেত্রেই যেটা তৈরি হবে NO2 গ্যাস উৎপন্ন হয়, এটাও তোমরা প্যারালালি খেয়াল রাখবে। তাহলে কোন কোন অধাতুর সাথে বিক্রিয়া করে? আয়োডিন, ফসফরাস, সালফার এবং কার্বন। এটাকে আমরা IPS বলে মনে রাখতে পারি। I ফর আয়োডিন, P ফর ফসফরাস, S ফর সালফার, আর C ফর কার্বন। IPS তারপরে কার্বন, IPS কার্বন, এইভাবে তোমরা মনে রাখতে পারো। সহজেই মনে থাকবে যে HNO3 কোন কোন অধাতুর সাথে বিক্রিয়া করে, সেটা খেয়াল থাকবে। এবার তোমাদের একটা জায়গায় ডাউট হতে পারে যে I2টা লিখেছি, কোনো অসুবিধা নেই, P4 কেন লিখেছি আর S8 কেন লিখেছি? এগুলো যখন আমরা ফসফরাস আর সালফার পড়বো তখন আমরা দেখতে পারবো যে ফসফরাস P4 হিসাবেই থাকে আর সালফার S8 হিসাবেই থাকে। একটা ক্রাউন স্ট্রাকচার দেখা যায় মুকুটের মতো, সেগুলো আমরা পরবর্তীকালে পড়বো। বেশ, তাহলে আমাদের এখান থেকে শুধুমাত্র এই মেন প্রোডাক্টগুলো খেয়াল রাখবে, আর তার সাথে সাইড প্রোডাক্ট হিসেবে সব ক্ষেত্রে NO2 উৎপন্ন হয়, এটা মনে রাখবে। আর জল তো উৎপন্ন হচ্ছে, ব্যালেন্স মনে রাখার কোনো রকম দরকার নেই। আচ্ছা, অধাতুর সাথে বিক্রিয়াটা কমপ্লিট হলো, এবার আমরা দেখে নেব ধাতুর সাথে বিক্রিয়া। তো প্রথমে দেখো কপারের সাথে বিক্রিয়া রয়েছে। তো কপারের বিক্রিয়াগুলো দেখো, একটু আগে আমরা পড়লাম যে কপারের সাথে যদি আমরা লঘু HNO3 এর বিক্রিয়া ঘটাই তাহলে আমার তৈরি হবে NO মানে নাইট্রিক অক্সাইড, আর যদি আমরা গাঢ় HNO3 এর বিক্রিয়া ঘটাই তাহলে আমার হবে NO2 মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড। তো এখানে আমরা মনে রাখার নিয়মটাও বললাম যে যদি আমরা লঘু ব্যবহার করি তাহলে আমাদের অক্সিডেশন স্টেটটা কম হবে, যদি আমরা গাঢ় ব্যবহার করি তাহলে অক্সিডেশন স্টেটটা বেশি হবে। তাহলে এইভাবে আমরা মনে রাখতে পারবো যে NO আর NO2 আমার এখানে তৈরি হয়। জিঙ্কের ক্ষেত্রে আমার জেনারেলি 4টে বিক্রিয়া আছে, অর্থাৎ গাঢ় HNO3 যদি আমরা ব্যবহার করি তাহলে এখানে NO2 উৎপন্ন হবে। দেখো, কপারের ক্ষেত্রেও গাঢ় HNO3 ব্যবহার করলে আমার NO2 উৎপন্ন হচ্ছিল, জিঙ্কের ক্ষেত্রেও NO2 উৎপন্ন হচ্ছে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। আচ্ছা, গাঢ় থেকে একটু কম হচ্ছে মধ্যম গাঢ়, অর্থাৎ গাঢ়ত্বটাকে যদি একটু কমায় তাহলে আমার এখানে উৎপন্ন হবে NO।
কিন্তু এখানেই আমার শেষ নয়, জিঙ্কের ক্ষেত্রে আমার আরও দুটো বিক্রিয়া রয়েছে, যে যদি আমরা লঘু নিই তাহলে আমার তৈরি হয়ে যাবে নাইট্রাস অক্সাইড মানে N2O, মানে জারণ স্তর আরও কমে যাবে। আর যদি আমরা অতি লঘু নিই তাহলে আমাদের তৈরি হয়ে যাবে অ্যামোনিয়াম নাইট্রেট মানে NH4NO3। তাহলে এখানে আমরা কিভাবে মনে রাখবো? প্রথমটার ক্ষেত্রে কপারের ক্ষেত্রে মনে রাখবো দুটোই পার্ট, একটা হচ্ছে গাঢ়, একটা হচ্ছে লঘু। গাঢ় হলে হচ্ছে NO2, লঘু হলে হচ্ছে NO। এখানে আমরা কি মনে রাখবো? প্রথমে সব থেকে বেশি গাঢ়, তার মানে হচ্ছে NO2, তারপরে মাঝারি গাঢ়, গাঢ়ত্ব কমলো, তারপরে NO, তারপরে আরও গাঢ়ত্ব কমে গেল, লঘু হয়ে গেল N2O, অবশেষে আরও গাঢ়ত্ব কমে গেল, অতি লঘু হয়ে গেল, আমার হয়ে গেল NH4NO3। বেশ, এখানেও দেখো অক্সিডেশন স্টেটগুলো কমতে কমতে এসেছে +4 +2 +1 এবং অবশেষে তো আমার অ্যামোনিয়াম নাইট্রেট হচ্ছে। তাহলে এইভাবে আমরা এই যেটাকে খেয়াল রাখবো, গাঢ়, মধ্যম গাঢ়, লঘু, অতি লঘু। আচ্ছা, আর কপারের ক্ষেত্রে হচ্ছে গাঢ় এবং লঘু। চলে আসছে অম্লরাজ। 3 আয়তন গাঢ় HCl এর সাথে 1 আয়তন গাঢ় HNO3কে মেশালে যে দ্রবণটা তৈরি হয় তাহলে সেটাকে বলা হয়ে থাকে অম্লরাজ। এই অম্লরাজটা যখন আমরা এখানে মিক্সিং করি এটাকে, তখন এখান থেকে তৈরি হয় NOCl, H2O এবং জায়মান ক্লোরিন। এই জায়মান ক্লোরিনটা কি হয়, সোনা এবং রূপকে, প্লাটিনামকে গলাতে সাহায্য করে। ঠিক আছে, কীরকমভাবে গলাতে সাহায্য করে? এই অরিয়াম বা গোল্ডের সাথে যখন আমরা সোনার সাথে অম্লরাজকে যুক্ত করি তখন এখানে AuCl3 বলে একটা পদার্থ তৈরি হয়, যেটা আবার HCl এর সাথে যুক্ত হয়ে CL4 উৎপন্ন করে, যেটা হচ্ছে দ্রাব্য ক্লোরো অরিক অ্যাসিড। ঠিক তেমনি প্লাটিনাম যখন অম্লরাজের সাথে যুক্ত হয়ে PtCl4 তৈরি করে, সেটা আবার HCl এর সাথে যুক্ত হয়ে H2PtCl6 উৎপন্ন করে, যেটা হচ্ছে দ্রাব্য, এটার নাম হচ্ছে ক্লোরোপ্লাটিনিক অ্যাসিড। তাহলে আমরা এখানে দুটো পদার্থ পেলাম, একটা হচ্ছে ক্লোরো অরিক অ্যাসিড আর ক্লোরোপ্লাটিনিক অ্যাসিড। অরিয়াম বা গোল্ড থেকে একটা পেলাম, প্লাটিনাম থেকে একটা পেলাম, দুটোই দ্রাব্য, তাই অম্লরাজ জলে দ্রবীভূত হয়। তো কি কাজে লাগে? এইটাই লেখা আছে, সোনা, প্লাটিনাম প্রভৃতি ধাতু অম্লরাজে দ্রবীভূত হয়। নেক্সট হচ্ছে ব্রাউন রিং টেস্ট, যেটা HNO3 শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয়। তো কী রকম রিয়েকশনটা হয়? দেখো, প্রথমে সোডিয়াম নাইট্রেটের সাথে ফেরাস সালফেট এবং H2SO4 যুক্ত করা হয়। ফেরাস সালফেট চেঞ্জ হয়ে যায় ফেরিক সালফেটে। NaNO3-র Na আর H2SO4-এর HSO4- যুক্ত হয়ে সোডিয়াম বাইসালফেট উৎপন্ন করে, আর উৎপন্ন করে NO আর জল। দেখো, NOর প্রিপারেশনে আমরা এই রিয়েকশনটা পড়েছিলাম, তাহলে এই রিয়েকশনটা রিপিট হয়ে গেল। অর্থাৎ ওখানে একবার বললেই তোমাদের এই রিয়েকশনটা সেকেন্ড টাইম আর মনে রাখতে হবে না। ঠিক আছে, বেশ, তাহলে আমার NO উৎপন্ন হলো। প্যারালেলি ফেরাস সালফেটটা জলের সাথে যুক্ত হয়ে হেক্সা অ্যাকোয়া ফেরিক সালফেটটা আমাদের এখানে, মানে ফেরাস সালফেটটা আমার এখানে উৎপন্ন করে, হেক্সা অ্যাকোয়া আয়রন সালফেট আমার এখানে উৎপন্ন করে। আচ্ছা, এই যে যৌগটা আমার তৈরি হলো হেক্সা অ্যাকোয়া আয়রন সালফেট, এইটা এই উৎপন্ন যে NOটা একটু আগে পেলাম তার সাথে যুক্ত হয়ে তৈরি করে FeH2O5NoSO4। অর্থাৎ এই যৌগটার নাম হচ্ছে 5টা H2O আছে, মানে পেন্টা অ্যাকোয়া। NO গ্রুপটার নাম হচ্ছে নাইট্রোসিল, ঠিক আছে, আয়রন সালফেট এই যৌগটা তৈরি করে। তো এই যৌগটার কালারটা হচ্ছে বাদামি বর্ণের একটা বলয় তৈরি হয়। অর্থাৎ কোনো একটা টেস্ট টিউবে যখন এই রিয়েকশানটা করা হয় তখন ঠিক এই নিচের পোর্শনটা করে বা আর একটু নিচের পোর্শন করে এখানে একটা বলয় তৈরি হয়। ঠিক আছে, তো এই যে বাদামি কালারের বলয়টা তৈরি হয়, তো এইটাকে দেখে পরে আমরা বুঝতে পারি যে এর মধ্যে তার মানে নাইট্রিক অ্যাসিড আছে। অর্থাৎ নাইট্রিক অ্যাসিড শনাক্তকরণের জন্য বা NO3- মূলকটা শনাক্তকরণের জন্য আমাদের এই টেস্ট ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, বেশ, জেনারেলি নাইট্রিক অ্যাসিড বা আমরা লিখতে পারি NO3- মূলকের জন্য শনাক্তকরণ করা হয়ে থাকে। আচ্ছা, তো এই হচ্ছে আমার রিয়েকশান। আর কি এখানে শেষে যেটা আমার রয়েছে, যে কিছু ধাতু গাঢ় HNO3-তে দ্রবীভূত হয় না, কারণ এগুলো যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন এর ওপরে একটা অক্সাইডের লেয়ার তৈরি হয়ে যায় বা আস্তরণ তৈরি হয়ে যায়, ফলে আমাদের এগুলো কী হয়, নাইট্রিক অ্যাসিডে দ্রবীভূত হতে চায় না। কেন? যেমন আয়রন যখন HNO3-র সাথে যুক্ত হয় তখন একটা আয়রন অক্সাইড বা ফেরাস অক্সাইডের একটা আয়রনের আস্তরণ তৈরি করে ফেলে, তাই এটা HNO3-তে দ্রবীভূত হয় না। তো এই ব্যাপারগুলো আমরা HNO3 থেকে পড়লাম। আমাদের নাইট্রিক অ্যাসিডের আগে পড়লাম অ্যামোনিয়া এবং পড়লাম নাইট্রোজেন এবং নাইট্রোজেনের বেশ কিছু অক্সাইড, এগুলো আমরা আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা ফসফরাস সম্পর্কে আলোচনা করব, তাহলেই আমাদের গ্রুপ 15টা শেষ হবে। ওকে।